আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 আমাদের একাডেমিক প্রোগ্রামের বাচ্চা লোক সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের স্থির তড়িতের লেকচার নাম্বার 5। আমি মাসুদ জাভেদ জিমি ভাইয়া আপনাদের সবার সাথে আছি। জুবাইদা, নাইম, রিমা, মেজাবিন, সামিয়া, সুবহানা, নিয়াজ মোর্শেদ, ইব্রাহিম, জুবাইদা, সুস্মিতা, নন্দিনী, ঐশী, মোহাম্মদ আবির, মেহজাবিন, শ্রাবন্তী সবাই সালাম জানাচ্ছেন। সবার সালাম একসাথে নিয়ে নিলাম এবং সবাইকে আরো একবার আসসালামু আলাইকুম জানিয়ে আমাদের আজকের ক্লাসে ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমাদের স্থির তড়িতের লেকচার নাম্বার 5। তো এই লেকচার নাম্বার 5-এ আমরা মূলত দুইটা বিষয় নিয়েই আসলে কথা বলবো, বা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আসলে তড়িৎ ফ্লাক্স। তো তড়িৎ ফ্লাক্স বিষয়টা কি, তড়িৎ ফ্লাক্স কিভাবে তৈরি হয়, বাড়ে কখন, কমে কখন, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমাদের কথাবার্তা হবে। এবং যে কোনো একটা এটাকে কি বলা যায়, র্যান্ডম শেপের বস্তু, সেটা একটা ঘনক হইতে পারে, সেটা একটা পিরামিড হইতে পারে, সেটা একটা মানে ত্রিভুজ শেপের একটা ক্ষেত্র হইতে পারে, সেটা একটা সিলিন্ডার হইতে পারে, সেটা একটা গোলক হইতে পারে। এই বিভিন্ন ধরনের বস্তুর ক্ষেত্রে আমরা যখন আসলে ফ্লাক্স বের করতে যাই, তড়িৎ ফ্লাক্স বের করতে যাই, তখন আমরা গাউসের সূত্র ব্যবহার করি। সো গাউস ল নিয়ে আমরা পড়ালেখা করব, ঠিক আছে? আচ্ছা, এই যে শুরু হয়েছে। আগের দুইটা ক্লাস না করলে আজকের ক্লাস বুঝবেন? দেখেন কদ্দূর বুঝেন, কি করব আমি। আপনি আগের দুইটা ক্লাস করার সময় পান নাই, এতটাই ব্যস্ত ছিলেন, লাইভেও করতে পারেন নাই, রেকর্ডেডও দেখতে পারেন নাই, এক নজর চোখও বুলে আসতে পারেন নাই। ঠিক আছে, বড়ই আফসোস, বড়ই আফসোস। এই যে গরিব দুঃখী, ঠিক আছে, এরকম বলবি না ভাইয়া, আমার নামটা নেন প্লিজ। ঠিক আছে, তোকে দেখেই ভাইয়ার মনে হবে তুই অত্যন্ত গরিব দুঃখী একটি স্টুডেন্ট, তোর নামটি নেওয়ারই কোনো মানে নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। নাইম ইসলাম, নাইম ইসলাম, আই গট ইউর টেক্সট। আমি আপনার টেক্সট পাইছি। কাব্য দুষ্টামি করে না, শান্ত ইসলাম, আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনারা সবাইও আশা করি ভালো আছেন। জাকিয়া সুলতানা, রুমানা, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, লামিয়া আক্তার, ভাইয়া পারি না। কি পারেন না? কি পারেন না মানে? কিছু পারার কথা তো এখনো শুরুই হয় নাই। ঠিক আছে, টর্ক বুঝেন নাই, তো এটা এখন বললে কিভাবে হবে? রেকর্ডেড লেকচারটা দেখলে টর্ক বুঝতেন। টর্ক আমাদের নিউটনীয় বলবিদ্যার টর্ক যেরকম, এখানের ক্ষেত্রেও টর্ক একই রকম। দুইটা সমান্তরাল বল, যে কোনো একটা বলের মান ইন্টু মধ্যবর্তী লম্ব দূরত্বের গুণফল, সেইটা করলেই টর্ক বের হয়ে যায়। আচ্ছা, ম্যাথগুলা অনেকেই পারছে, ম্যাথগুলা অনেকেই পারছে, অনেকেই করে হোমওয়ার্ক জমা দিছে। আমি অনেকের হোমওয়ার্ক দেখতে পাইছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনাদের এই কোয়ার্টারে এসে আমি আপনাদের ভিতরে এই জিনিসটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, যেটা আসলে খুব আনন্দ দেওয়ার মতো একটা ঘটনা। সেটা হচ্ছে আপনারা অনেক বেশি পরিমাণে হোমওয়ার্ক সাবমিট করতেছেন, অনেক বেশি পরিমাণে আপনারা পার্টিসিপেট করতেছেন। তো এই পার্টিসিপেশনের পরিমাণটা যত বাড়বে তত আসলে আপনাদের জন্য ভালো। ঠিক আছে, আচ্ছা, ওকে, চলেন আসেন আমরা শুরু করি। হ্যালো স্যার, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ইব্রাহিম, মাহফুজুর রহমান, মাইশা, তানজিলা এন্ড এভরিওয়ান এলস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসেন আমরা হচ্ছে তড়িৎ ফ্লাক্স নিয়ে কথাবার্তা বলি। তো তড়িৎ ফ্লাক্স নিয়ে কথাবার্তা বলতে গেলেই আমরা এরকম একটা জিনিস চিন্তা করব, যে যে কোনো একটা ক্ষেত্রফল আছে, একটা র্যান্ডম শেপের একটা ক্ষেত্রফল আছে। তো এই ক্ষেত্রফলের ভিতর দিয়ে কি হচ্ছে, এই ক্ষেত্রফলের ভিতর দিয়ে অনেকগুলা বলরেখা পাস করে যাচ্ছে। আর আমরা কি জানি, বলরেখার ডিরেকশন যেদিকে, সেইটাই হচ্ছে আসলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ডিরেকশন। তো যে কোনো একটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু বলরেখা পাস করে যাচ্ছে, বা যে কোনো একটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার পরিমাণ। তাহলে কি বলতেছি, আমি বলতেছি হচ্ছে কোন ক্ষেত্রফলের মধ্য দিয়ে, আমাদের বইতে এইটার যে সংজ্ঞাটা লেখা আছে সেই সংজ্ঞাটা আমার পছন্দ না, বরং আমার এই সংজ্ঞাটা বেশি পছন্দ। কোন ক্ষেত্রফলের মধ্য দিয়ে বা কোন ক্ষেত্রের মধ্যে দিয়ে, যাই বলেন না কেন, কোন ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতগুলো বলরেখা অতিক্রম করে গেল, কতগুলো বলরেখা অতিক্রম করলো, অতিক্রম করলো, তাই তাই ওই ক্ষেত্রের বিদ্যুৎ ফ্লাক্সের পরিমাণ, তাই বিদ্যুৎ ফ্লাক্সের পরিমাণ। ঠিক আছে, তাইলে এই যে বাংলা সংজ্ঞাটা বললাম, এই বাংলা সংজ্ঞাটা থেকে
আমরা এর ভিতরের অনেক জিনিসপত্র ডাইসেকশন করে বুঝে ফেলবো। তো কোনো একটা ক্ষেত্রফল আছে, কোনো একটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু বলরেখা অতিক্রম করে গেছে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন না, তড়িৎ ফ্লাক্স, বিদ্যুৎ ফ্লাক্সের পরিমাণ। বিদ্যুৎ ফ্লাক্সের আমরা কি বলবো, বিদ্যুৎ ফ্লাক্সের পরিমাণ বা সেইটাই বিদ্যুৎ ফ্লাক্স। ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে কতগুলা জিনিসপত্র আছে। এখান থেকে দুইটা জিনিসপত্র আমরা খুব খালি চোখে দেখতে পাই। দুইটা জিনিসপত্র খালি চোখে দেখতে পাই কি কি, সেটা হচ্ছে ক্ষেত্রফলের একটা ব্যাপার আছে। ক্ষেত্রফলের একটা ব্যাপার আছে, আচ্ছা আমরা বুঝলাম যে ক্ষেত্রফলের একটা ব্যাপার আছে, এবং সেই সাথে আরেকটা ব্যাপার আছে কি, আরেকটা ব্যাপার আছে হচ্ছে বলরেখার। কোন একটা ক্ষেত্রফলের ভিতর দিয়ে কতগুলো বলরেখা অতিক্রম করে চলে গেছে সেটা দিয়ে আমি কি বুঝতে পারি, সেটা দিয়ে আমি বুঝতে পারি হচ্ছে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ। আচ্ছা, তো এখন আসেন আমি একটু দুই একটা কেস একটু চিন্তা করি। ধরেন এইটাকে আমি বললাম হচ্ছে কেস নাম্বার 1। তো কেস নাম্বার 1-এ আমি ধরে নিলাম যে এইখানে একটা বড় সড়ো ক্ষেত্রফল আছে আর এইখান দিয়ে একটা ছোট মোটো ক্ষেত্রফল আছে। তাইলে এই বড় ক্ষেত্রফলটার ভিতর দিয়ে বেশি বলরেখা অতিক্রম করবে, এইটা কি চিন্তা করা খুব বেশি কঠিন কিছু? ক্ষেত্রফল যদি বড় হয়, ক্ষেত্রফল যদি বড় হয় তাহলে অতিক্রান্ত বলরেখাগুলোর পরিমাণ কি হবে, বেশি হয়ে যাবে। আর মনে করেন ক্ষেত্রফল কম, বলরেখা ঠিকই আছে চারপাশে, বলরেখা ঠিকই আছে, কিন্তু এই ক্ষেত্রফলের ভিতর দিয়ে বলরেখা অতিক্রম করতেছে কি, কম, বলরেখা কম অতিক্রম করতেছে। তাইলে এই কেস নাম্বার 1-এ আমরা আসলে কি দেখতেছি? আচ্ছা, এখানে এটা নিয়ে একটু বলে রাখি যে বিদ্যুৎ ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স, তো ফ্লাক্সকে আমরা হচ্ছে ফাই দ্বারা প্রকাশ করি। ফ্লাক্সকে আমরা প্রকাশ করি কি দ্বারা? ফ্লাক্সকে আমরা প্রকাশ করি হচ্ছে ফাই দ্বারা। তড়িৎ ফ্লাক্সকে আমরা হচ্ছে ফাই দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, বলরেখা আর তড়িৎ ফ্লাক্স একই বলতে যে কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের ভিতর দিয়ে কতটুকু বলরেখা অতিক্রম করে গেছে, জিনিসটা বলরেখার অতিক্রান্ত একটা নির্দিষ্ট এলাকার ভিতর দিয়ে, এলাকার ভিতর দিয়ে কতটা বলরেখা অতিক্রম করে গেছে সেইটাকে আমরা বলি হচ্ছে ওই ক্ষেত্রের বলরেখার পরিমাণ। আচ্ছা, তাহলে কেস নাম্বার 1-এ আমি দেখতেছি ফাই এর সাথে এরিয়ার সম্পর্ক। ফাই এর সাথে সম্পর্কটা কার? ফাই এর সাথে সম্পর্কটা হচ্ছে এস বা এ। এখানে ক্ষেত্রফল আমরা এই গাউস ল পড়ার সময় বা ফ্লাক্সের জিনিসপত্র পড়ার সময় ক্ষেত্রফল অনেক বেশি ব্যবহার করব। তো ক্ষেত্রফলকে আমরা এস বা এ দ্বারা প্রকাশ করব। এইটা আমরা একটু সবাই মাথায় রাখি যে আমি কখনো এস ও লিখে ফেলাইতে পারি, কখনো এও লিখে ফেলাইতে পারি, বাট মনে রাখি যে কি হবে, আমরা ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করছি, ক্ষেত্রফলকে আমরা এস দ্বারা প্রকাশ করছি, ক্ষেত্রফলকে আমরা এস দ্বারা প্রকাশ করছি। বলরেখা আর তড়িৎ ফ্লাক্স একই না, আমি যেটা বললাম একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের ভিতর দিয়ে কতগুলো বলরেখা অতিক্রম করছে সেইটাই আসলে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ। আমরা কিভাবে তড়িৎ ফ্লাক্সের মান বাইর করব সেটার দিকে যাব। তাহলে এইখানে একটু খেয়াল করেন, এইখানে কি আমি বলতে পারি না যে এইখানে আমার এরিয়াটা বেশি? তো এরিয়াটা বেশি হইলে ফ্লাক্স বলতে আসলে কি বুঝায় জানেন? ফ্লাক্স বলতে আসলে বুঝায় হচ্ছে কোন নির্দিষ্ট এলাকার ভিতরে বলরেখার ঘনত্ব। ফ্লাক্স দিয়ে আসলে কি বুঝি আমরা? ফ্লাক্স দিয়ে আসলে আমরা বুঝি হচ্ছে বলরেখার ঘনত্ব। যে এইখানটায় খেয়াল করেন উপরের যে ছবিটা আছে, এখানে ক্ষেত্রফলের ভিতর দিয়ে বলরেখা অতিক্রম করতেছে অনেক বেশি পরিমাণে, ক্ষেত্রফলের ভিতর দিয়ে বলরেখা অতিক্রম করতেছে অনেক বেশি পরিমাণে। তাহলে ক্ষেত্রফল যখন বেশি ফ্লাক্সের মানও তখন বেশি, ক্ষেত্রফল যখন বেশি ফ্লাক্সের মানও তখন বেশি। আর এইখানটায় খেয়াল করেন এইখানে এরিয়াটা কম, এরিয়াটা কম, তাইলে এখানে ফ্লাক্সের মানও কি হবে? ফ্লাক্সের মানও হবে হচ্ছে কম। ক্ষেত্রফল যত বেশি হবে বলরেখা তত বেশি অতিক্রম করে যাবে, কারণ অনেক বলরেখা আছে, সবগুলো তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে বলরেখা অতিক্রম করতেছে। কিন্তু ক্ষেত্রফল যদি কম হয় তখন বলরেখা আছে ঠিকই, কিন্তু সেটা নির্দিষ্ট ক্ষেত্রফলের ভিতর দিয়ে বেশি অতিক্রম করতে পারছে না, এই জন্য এখানে ফ্লাক্সের পরিমাণ কম। তাহলে এরিয়া বাড়লে ফ্লাক্সের মান বাড়বে, এরিয়া কমে গেলে ফ্লাক্সের মান কমবে। সুতরাং এইখান থেকে আমরা এইরকম একটা সম্পর্ক বলতে পারি, পাই ইজ প্রপোর্শনাল হচ্ছে এরিয়া। পাই প্রপোর্শনাল কি এরিয়া, বা এখান থেকে বলা যায় পাই প্রপোর্শনাল এস বা পাই প্রপোর্শনাল এ, একই কথা। এস দিয়েও আমরা ক্ষেত্রফল বুঝাচ্ছি, এ দিয়েও আমরা ক্ষেত্রফল বুঝাচ্ছি।
এস এবং এ দুইটা দিয়ে আমরা ক্ষেত্রফল বোঝাচ্ছি। হ্যাঁ, সমানুপাতিক সম্পর্ক। ভেরি গুড শ্রাবন্তী, এই যে কত ব্রিলিয়েন্ট, বুঝে ফেলছে যে এটা একটা সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এখন আসেন আমরা যখন বলরেখাকে নিয়ে আরেকটু ডিটেইলসে যাব, আর একটু বেশি পড়ালেখা করব, ফ্লাক্সের গভীরে চলে যাব, তখন আমরা এইরকম একটা টার্মের সাথে পরিচিত হব, সেইটাকে আমরা বলি হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর। ক্ষেত্রফল ভেক্টর, ঠিক আছে? আমাদের বিভিন্ন সময় ডট গুণন বা ক্রস গুণন করার জন্য ভেক্টর রূপে ক্ষেত্রফলকে প্রকাশ করতে হয়। তো ক্ষেত্রফল ভেক্টরের দিকটা কোন দিকে? ধরেন এইটা যদি যে কোনো একটা এরিয়া হয়, তাহলে এরিয়া ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে ক্ষেত্রের উপর লম্ব। এরিয়া ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে? এরিয়া ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে ক্ষেত্রফলের উপর লম্ব। তাহলে এরিয়া ভেক্টর না লিখি, ক্ষেত্রফল ভেক্টরই লিখি। ক্ষেত্রফল ভেক্টর, ক্ষেত্রফল ভেক্টরটা কি হচ্ছে বাবু? ক্ষেত্রফল ভেক্টরটা হচ্ছে ক্ষেত্রফলের উপর লম্ব বা ক্ষেত্রের উপরে লম্ব, পারপেন্ডিকুলার। ক্ষেত্রফল ভেক্টরটা হচ্ছে ক্ষেত্রফলের উপরে পারপেন্ডিকুলার। আচ্ছা, এখন দুইটা কেস একটু চিন্তা করি আমরা। দুইটা কেস কিরকম? আমি ধরে নিলাম এই জায়গায় তড়িৎ প্রবাহিত হচ্ছে। তড়িৎ প্রবাহিত হচ্ছে কিভাবে? তড়িৎ প্রবাহিত হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। খেয়াল করেন তড়িৎ পরিবাহিত হচ্ছে কিভাবে? তড়িৎ পরিবাহিত হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই যে ঘূর্ণন, ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন, এইটাকে আপনি এই সমান্তরাল 4 আঙ্গুলের সাথে মিশাবেন। তাহলে সমান্তরাল 4 আঙ্গুলের ডিরেকশন কোন দিকে? কারেন্ট যেদিকে ঘুরতেছে, এদিক দিয়ে কে ঘুরতেছে? এদিক দিয়ে ঘুরতেছে কারেন্ট, এদিক দিয়ে ঘুরতেছে কারেন্ট। তাহলে এই যে কারেন্ট ঘুরতেছে, তাহলে কারেন্টটা কোন দিকে ঘুরতেছে? ঘড়ির কাঁটার দিকে। এইবার আপনি আপনার বৃদ্ধাঙ্গুলটা খুলে দেন। আমার বৃদ্ধাঙ্গুলটা দেখা যাচ্ছে না, কিন্তু আপনি যদি খাতার মধ্যে সুন্দর করে এরকম একটা গোল্লা আঁকেন এবং গোল্লার মধ্যে এরকম ঘড়ির কাঁটার দিকে একটা তীর চিহ্ন দিয়ে দেন, এবং আপনি যদি আপনার ডান হাতটাকে এই ঘড়ির কাঁটার রোটেশনের দিকে বসান, তখন বৃদ্ধাঙ্গুল প্রবেশ করতেছে কোন দিকে? বৃদ্ধাঙ্গুল প্রবেশ করতেছে এই সারফেস থেকে ভিতরের দিকে। বোর্ড থেকে বা খাতা থেকে বৃদ্ধাঙ্গুল প্রবেশ করতেছে ভিতরের দিকে। হ্যাঁ, খানিকটা ক্রস গুণনের ডিরেকশনের সাথে মিলে যাবে। তাহলে আই যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, আই যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তখন ক্ষেত্রফল ভেক্টর, ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশনটা হবে তল থেকে ভিতরে। এরকম ক্রস চিহ্ন দিয়ে আমরা কি বুঝাই? ক্রস চিহ্ন দিয়ে আমরা বুঝাই হচ্ছে তল থেকে ভিতরের দিকে। সেটা আমার বোর্ডের তল থেকে ভিতরের দিক হইতে পারে, সেইটা তোমার খাতার তল থেকে ভিতরের দিক হইতে পারে। কত পংক্তা আমি দেখাচ্ছি ডান হাত দিয়ে, একজন আসছে বাম হাত দিয়ে। ওরে ডান হাত আর বাম হাত দিয়ে কি মানে একই রকম নাকি? জিনিসটা অসামঞ্জস্যপূর্ণ হবে না? এটা রাইট হ্যান্ড রুল। তো বাম হাত দিয়ে হবে না, ডান হাত দিয়ে হবে অবশ্যই। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে এক ধরনের কথাবার্তা। এখন আমি চিন্তা করলাম যে এইবার ভাই আমি কারেন্টটাকে একটু অপোজিট ডিরেকশনে ঘুরাই। তো কারেন্টটাকে আমি কি করতেছি? কারেন্টটাকে আমি এরকম অপোজিট ডিরেকশনে ঘুরাচ্ছি। কারেন্টটাকে এরকম অপোজিট ডিরেকশনে ঘুরাচ্ছি। দেখেন এইটা দেখাটা আপনাদের জন্য সহজ হবে। বুঝবেন যে এই যে ধরেন আমার ঘূর্ণন কোন দিকে? এখন ঘূর্ণন ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে আমার ডান হাতটা ফোকাস করেন, সবাই সবাই শুধু ডান হাতটা ফোকাস করেন। এই যে ঘূর্ণন, ঘূর্ণনটা কোন দিকে হচ্ছে? ঘূর্ণনটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। সবাই একমত আমার সাথে? ঘূর্ণনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে। তীর চিহ্নের ডিরেকশনের সাথে আমার হাতের ঘূর্ণনের ডিরেকশন মিলে গেছে, বুঝতেছেন? আচ্ছা, এইবার আপনি বৃদ্ধাঙ্গুলটা খুলে দেন। তাহলে এই যে বৃদ্ধাঙ্গুলটা খুলে দিলেন, বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে আসতেছে? তীর চিহ্নের মতো বাইরের দিকে আসতেছে। বৃদ্ধাঙ্গুলটা কি করতেছে? বাইরের দিকে আসতেছে। তাহলে এই যে কেসটা আমি দেখতে পাইছি, এই কেসে আমি কি বলবো? এই কেসে আমি বলবো কারেন্ট ঘুরছে হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। কারেন্ট ঘুরছে কোন দিকে? কারেন্ট ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কারেন্ট ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশনটা হবে এরকম একটা ডট চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি। একটা গোল্লা দেই, গোল্লার ভিতরে একটা ডট চিহ্ন দেই। এইটার মানে হচ্ছে তল থেকে বাইরের দিকে। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে তল থেকে বাইরের দিকে। বুঝতে পারছি? তল থেকে বাইরের দিকে। তো
দুইটা কেস আমরা দেখে নিলাম। কারেন্ট যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন তল থেকে ভিতরের দিকে লম্ব বরাবর, অবশ্যই লম্ব বরাবর, অবশ্যই লম্ব বরাবর। ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশন হচ্ছে ক্ষেত্রফলের উপর লম্ব। তো কারেন্ট যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন তল থেকে ভিতরের দিকে, হ্যাঁ ভিতরের দিকে লম্ব হবে। আর কারেন্ট যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, কারেন্ট যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে তখন এটার ডিরেকশন হবে তল থেকে বাইরের দিকে। তাহলে এই জায়গা দিয়ে আমরা কি করলাম, এই জায়গা দিয়ে আমরা, ওখানে আমি ক্ষেত্রফল ভেক্টর নিয়ে কিছু কথাবার্তা বলেছি, বাট এখানকার মেইন কথাবার্তা হচ্ছে যে ফাই এর সাথে, মানে আমাদের যে তড়িৎ ফ্লাক্স, এই ফ্লাক্সের সাথে ক্ষেত্রফলের একটা সম্পর্ক আছে। এবং ফ্লাক্সের সাথে ক্ষেত্রফলের সম্পর্কটা কিরকম? ফ্লাক্সের সাথে ক্ষেত্রফলের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিকের মতো, সমানুপাতিক। ফ্লাক্সের সাথে ক্ষেত্রফল কি হয়? ফ্লাক্সের সাথে ক্ষেত্রফল হয় হচ্ছে সমানুপাতিক। আচ্ছা, ক্ষেত্রফল তো ত্রিমাত্রিক বস্তু হইতে পারে না সুভানা। ক্ষেত্রফল মানেই এটা একটা দ্বিমাত্রিক শেপের কথা বলা হচ্ছে। ক্ষেত্রফল দ্বিমাত্রিক, আয়তন হয় ত্রিমাত্রিক। তো আমরা আয়তন ভেক্টর নিয়ে কাজ করছি না, আমরা কাজ করছি ক্ষেত্রফল ভেক্টর নিয়ে। মাইন্ড ইট, আমরা ক্ষেত্রফল ভেক্টর নিয়ে কাজ করছি। আচ্ছা, এটা গেল আমাদের কেস নাম্বার 1। এইবার চলে আসেন, আমাদের অনেক বোঝার জিনিসপত্র আছে, মজা লাগবে। এবারে আমরা আসি হচ্ছে কেস নাম্বার 2 এর ক্ষেত্রে। কেস নাম্বার 2 এর ক্ষেত্রে আমি বলবো যে এবার আমি ফ্লাক্সের সম্পর্ক বাইর করব তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সাথে। ফ্লাক্সের সম্পর্ক কি বের করব? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সাথে। এবং একবারে আমি একটু শুরুর লাইনটা আবারও বলে আসি। ফ্লাক্স দিয়ে আমরা কি বুঝাই? ফ্লাক্স দিয়ে আমরা বুঝাই কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলের ভিতর দিয়ে কতটুকু বলরেখা অতিক্রম করে গেছে। তার মানে সহজ কথায় ফ্লাক্স বলতে আমরা কি বুঝি? ফ্লাক্স বলতে আমরা বুঝি বলরেখার ঘনত্ব। যদি বলরেখা অনেক বেশি পাস করে তাইলে ফ্লাক্সের পরিমাণ বেশি, বলরেখা অনেক কম পাস করে ফ্লাক্সের পরিমাণ কম। আয়তন ভেক্টর বলে কিছু নাই, আয়তন ভেক্টর বলে কিছু নাই। আচ্ছা, আমরা টপিক ওয়াইজই পড়ছি, আমরা টপিক ওয়াইজই পড়ছি ফাতেমা রাব্বি। আমরা টপিকের বাইরে চলে যাই নাই, আমরা তড়িৎ ফ্লাক্স পড়ছি এবং তড়িৎ ফ্লাক্সকে বোঝার জন্য যা যা কিছু করা দরকার আমরা সেই কাজগুলোই করছি। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে ফ্লাক্সের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক। এবারে আসেন আমরা দেখব হচ্ছে ফ্লাক্সের সাথে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সম্পর্ক। তোমার খালি, তুমি এই জিনিসটা চিন্তা করবা, যারা এখানে ক্লাস করছো 408-9 জন, 10 জন মানুষ, লাভ ইউ সো মাচ। তুমি খালি যতবারই আমি তোমাকে জিজ্ঞেস করব ফ্লাক্স বেশি না ফ্লাক্স কম, তুমি খালি চিন্তা করবা এখানে বলরেখাগুলা কি বেশি যাচ্ছে নাকি বলরেখাগুলা কম যাচ্ছে, আর কিচ্ছু না। আমি তোমাকে জিজ্ঞেস করব কোথায় ফ্লাক্স বেশি কোথায় ফ্লাক্স কম, তুমি খালি বলবা এখানে বলরেখার ঘনত্ব বেশি, বলরেখা বেশি ক্লোজলি কানেক্টেড, তাইলে এইখান দিয়ে ফ্লাক্স বেশি আর বাকি জায়গায় ফ্লাক্সের মান কম। তাইলে আসেন এইবার আমি চিন্তা করলাম যে আমার দুইটা ক্ষেত্রফল আছে, দুইটা ক্ষেত্রফলই প্রায় সমান সমান, দুইটা ক্ষেত্রফল, দুইটা ক্ষেত্রফলই আমি সমান সমান দুইটা ক্ষেত্রফল চিন্তা করলাম। তাহলে এইখান দিয়ে আমি মনে করলাম যে এই দিক দিয়ে আমার কিছু বলরেখা পাস করে চলে যাচ্ছে, এই দিক দিয়ে আমার কিছু বলরেখা পাস করে চলে যাচ্ছে। ঠিক আছে, এই দিক দিয়ে আমার বলরেখাগুলো পাস করলো। ঠিক আছে, আচ্ছা। আবার নিচের ছবিতে আমি বললাম যে এই দিক দিয়ে বলরেখাগুলা পাস করে চলে যাচ্ছে। তাহলে তুমি একটু দেখে বলো যে কোনখানে আসলে বলরেখার ঘনত্ব বেশি, কোনখানে আসলে বলরেখার ঘনত্ব বেশি। তো আমি তো দেখলেই বলতে পারি যে এই যে ঘটনাটা, উপরের যেই ছবিটা, এই উপরের ছবিতে বলরেখার ঘনত্ব বেশি, দেখেই বোঝা যাচ্ছে না এখানে বলরেখার ঘনত্ব বেশি? ইয়েস, ফার্স্ট ছবিটায়। তার মানে যেখানে প্রাবল্য বেশি, বলরেখা যেখান দিয়ে বেশি যাবে সেখানে ফ্লাক্সের পরিমাণটাও বেশি হবে, ফ্লাক্সের পরিমাণটাও বেশি হবে। তাইলে এইখান থেকে আরেকটা সম্পর্ক পাইলাম, ফাই ইজ প্রপোর্শনাল হচ্ছে ই। বলরেখাটা কি? বলরেখাটা হচ্ছে প্রাবল্যের সমানুপাতিক, বলরেখাটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সমানুপাতিক। তাহলে দেখেন এই জিনিসগুলা নিয়েই আমাদের কাজ আছে, আমরা কিন্তু আস্তে আস্তে একটা সূত্রের দিকে আগায় যাচ্ছি। তাইলে এখান থেকে আমরা কি পাইছিলাম? বলরেখা হচ্ছে ক্ষেত্রফলের সমানুপাতিক। এইখান থেকে আমরা কি পাইছিলাম? বলরেখা হচ্ছে প্রাবল্যের সমানুপাতিক। এইবার আসেন, সরি, এইবার আসেন হচ্ছে কেস নাম্বার 3 আমরা দেখব
এবং এইখানে একটা মজার জিনিস দেখবেন, এখানে একটা মজার জিনিস দেখবেন, আপনাদেরকে যখন আমি বলরেখার সংজ্ঞা বলছিলাম তখন আমি কি বলছিলাম, কোন ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা অতিক্রম করে যায় সেটাই হচ্ছে ফ্লাক্সের পরিমাণ। তাইলে আপনি এখান থেকে দুইটা এলিমেন্ট বা দুইটা আইটেম দেখতে পাচ্ছেন, একটা কি ক্ষেত্রফল, আরেকটা কি বলরেখার পরিমাণ। ক্ষেত্রফল আর বলরেখার পরিমাণ। তো ক্ষেত্রফলের সাথে সম্পর্কটা আমরা দেখে ফেলছি, বলরেখা মানে হচ্ছে প্রাবল্য, সেইটাও আমরা দেখে ফেলছি। এখন 3 নম্বরে আমি গিয়ে বললাম না, এখানে আরো একটা ঘটনা আছে, তো ঘটনাটা কি রকম এবার চিন্তা করেন। আমি ধরে নিব এবার আমার ক্ষেত্রফল ফিক্সড, কেস নাম্বার 3 তে আমি যখন আসি আমার ক্ষেত্রফলের মান ফিক্সড, ক্ষেত্রফল বাড়বেও না কমবেও না। আচ্ছা, বলরেখার পরিমাণও ফিক্সড। আপনি বললেন আয় হায়, ক্ষেত্রফলও ফিক্সড, বলরেখার পরিমাণও ফিক্সড, দুইটাই ফিক্সড, তাইলে বলরেখার ঘনত্ব তো একই হবে। মনে হইতে পারে না, ক্ষেত্রফল ফিক্সড, বলরেখার ঘনত্বও ফিক্সড, তাহলে কাহিনীটা কোথায় বা কিসের সাথে সম্পর্কটা দেখব? তো এই জায়গায় আমি একটা সম্পর্ক দেখব হচ্ছে ফাই এর সাথে থিটা, একটা অ্যাঙ্গেলের সম্পর্কের ব্যাপার আছে, তো অ্যাঙ্গেলের ব্যাপারটা কিরকম, ধরেন চিন্তা করেন এই হচ্ছে একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের ভিতর দিয়ে আমাদের এখান দিয়ে বেশ কিছু বলরেখা অতিক্রম করে গেল সাঁই সাঁই করে, আমরা খুব খুশি বলরেখা অতিক্রম করে গেছে। এখন আমি বললাম যে না, এই ক্ষেত্রটাকে আমি এইভাবে রাখি নাই, ক্ষেত্রটাকে আমি রাখছি কিভাবে, লম্বালম্বি ভাবে, ক্ষেত্রফলটাকে আমি রাখছি হচ্ছে লম্বালম্বি ভাবে। আমি বললাম না, ক্ষেত্রফলটাকে আমি লম্বালম্বি ভাবে না রেখে এবার একটু আড়াআড়ি ভাবে রাখতে চাই। ক্ষেত্রফলটাকে আমি কি করলাম, ক্ষেত্রফলটাকে আমি একটু কাট করে দিলাম। তো কাট করে দেওয়ার কারণে দেখো কিছু বলরেখা ওকে মিস করে চলে যাবে, সবগুলা বলরেখা এই ক্ষেত্রটাকে টাচ করে যাইতে পারবে না, কিছু বলরেখা ওর উপরে নিচে ডানে বামে দিয়ে চলে যাবে। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে একটা কেস যখন বলরেখার সাথে ক্ষেত্রফল কিভাবে আছে, বলরেখার সাথে ক্ষেত্রফল আছে লম্বভাবে, বলরেখার সাথে ক্ষেত্রফল আছে কি লম্বভাবে, কিন্তু এখানে বলরেখার সাথে ক্ষেত্রফলটা সামহাও একটা অ্যাঙ্গেলে আছে। আর লাস্টেরটাই আমি বললাম যে এইবার ক্ষেত্রফলটা আছে বলরেখার সাথে সমান্তরালে, এই জায়গায় ক্ষেত্রফলটা কোথায় আছে, এই জায়গায় ক্ষেত্রফলটা আছে বলরেখার সাথে সমান্তরালে। আমি বললাম এইটা হচ্ছে কেস নাম্বার এ, এইটা হচ্ছে কেস নাম্বার বি, এইটা হচ্ছে কেস নাম্বার সি। এখন আপনারাই বলেন দেখি, মানে কোন কেসে বলরেখার ঘনত্ব সবচাইতে বেশি, কোন ক্ষেত্রে বলরেখার ঘনত্ব মাঝামাঝি, কোন ক্ষেত্রে বলরেখার ঘনত্ব একেবারেই নাই। তো কি নাম্বারটায় দেখেন বলরেখার ঘনত্ব একেবারেই নাই, এ নাম্বারে বলরেখার ঘনত্ব সবচাইতে বেশি, আর বি নাম্বারে বলরেখার ঘনত্বটা হচ্ছে মাঝামাঝি, বি নাম্বারে বলরেখার ঘনত্বটা হচ্ছে মাঝামাঝি। গুড, ভেরি গুড। তাইলে এইখান থেকে আপনি বুঝতেছেন যে থিটার একটা ব্যাপার আছে, অ্যাঙ্গেলের একটা ব্যাপার আছে, আচ্ছা, অ্যাঙ্গেলের ব্যাপারটা আপনি যখন বুঝতে গেলেন তখন আপনি যে জিনিসটা খেয়াল করলেন সেটা হচ্ছে, আমরা একটু চলে আসি আমাদের এই ছবিটার কাছে, ক্ষেত্রফল ভেক্টর। ক্ষেত্রফলকে আমাদের প্রয়োজনে কোনো না কোনো সময়ে আমাদেরকে ভেক্টর আকারে প্রকাশ করতে হয়, যখন আসলে ডট গুণন বা ক্রস গুণন করা লাগে, যখন আসলে ক্ষেত্রফলের ওরিয়েন্টেশন, মানে ধর এখন পর্যন্ত তোর কাছে মনে হচ্ছে যে ক্ষেত্রফলের আবার দিকের দরকার কি, কেস নাম্বার 1 ক্ষেত্রফলের দিক কোনো প্রয়োজন নাই, কেস নাম্বার 2 ক্ষেত্রফলের দিক কোনো প্রয়োজন নাই, কিন্তু কেস নাম্বার 3 তে যখন চলে যাব, ধরো এই হচ্ছে আমার একটা ক্ষেত্রফল, এত সুন্দর জিনিস পাইছি, এই ক্ষেত্রফলের ভিতর দিয়ে তীর চিহ্নগুলো ঢুকে যাচ্ছে, অনেক বেশি এখানে আমরা ঘনত্ব পাবো। ক্ষেত্রটাকে একটু বাঁকায় দিলাম, তাহলে কিছু উপর দিয়ে চলে যাবে, কিছু নিচে দিয়ে চলে যাবে, মাঝখান দিয়েও কিছু কিছু যাবে। এবার রাখলাম হচ্ছে এরকম অনুভূমিক ভাবে, তাহলে এই সোজাসুজি চলে যাবে, ঠিক আছে? তাহলে তো বলরেখাগুলা ক্ষেত্রফলের ভিতর দিয়ে অতিক্রম করবেই না। আচ্ছা,
তাহলে খেয়াল করেন, না এখানে কে জানি বলছে সাইন আসবে, ভুল বলছেন সাকিব ভাই, আপনি ভুল বলছেন। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা জাস্ট এই তিনটা ছবিতে বা যে কোনো একটা ছবিতে, আপনাকে তো অনেকগুলো ছবি আমি আঁকছি, অনেকগুলো ছবি এখানে আঁকছি না, তো ক্ষেত্রফল ভেক্টর, ক্ষেত্রফল ভেক্টর কোন দিকে কাজ করে? ক্ষেত্রফল ভেক্টর কাজ করে ক্ষেত্রফলের উপর লম্বভাবে। ক্ষেত্রফল ভেক্টর কোন দিকে কাজ করে? ক্ষেত্রফল ভেক্টর কাজ করে ক্ষেত্রফলের উপর লম্বভাবে। তাহলে এটা যদি কেস নাম্বার 1 হয়, তাহলে এর লম্বভাবে এই কাজ করতেছে ক্ষেত্রফল ভেক্টর, এই বরাবর কাজ করতেছে কি? এই বরাবর কাজ করতেছে ক্ষেত্রফল ভেক্টর। তো এটা যদি এখন এইভাবে থাকে, তাহলে এর সাথে লম্ব বরাবর, তাইলে এই দিকে কাজ করতেছে ক্ষেত্রফল ভেক্টর, আর এইখানে এই দিক বরাবর কাজ করতেছে ক্ষেত্রফল ভেক্টর, ক্ষেত্রফল ভেক্টর। অনলি কজ উইল কাম। ভেরি গুড। তাহলে এইখানে খেয়াল করেন, এইখানে এই যে সাদা রঙের লাইনগুলা ছিল, এগুলো তো আসলে কি? বলরেখা বা প্রাবল্য বুঝাচ্ছে। সাদা রঙের লাইনগুলা কি? বলরেখা বা প্রাবল্য বুঝাচ্ছে। সাদা রঙের লাইনগুলা কি? বলরেখা বা প্রাবল্য বুঝাচ্ছে। তো এখানে প্রাবল্যের সাথে ক্ষেত্রফলের, প্রাবল্যের সাথে ক্ষেত্রফল ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 1 নাম্বার কেস এ। সবাই এ তে ফোকাস করেন, এ তে ফোকাস করেন সবাই। প্রাবল্যের সাথে ক্ষেত্রফল ভেক্টরের অ্যাঙ্গেল কত? ভেরি গুড সেজুতি আফরিন। প্রাবল্যের সাথে ক্ষেত্রফল ভেক্টরের অ্যাঙ্গেল কত? না, কেন 90 ডিগ্রি বলছেন? কেন 90 ডিগ্রি বলছেন? এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছি না আমরা। ক্ষেত্রফল ভেক্টর, আমি কি জানতে চাইছি? আমি জানতে চাইছি প্রাবল্য, আমি জানতে চাইছি প্রাবল্য এবং ক্ষেত্রফল ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? প্রাবল্য এবং ক্ষেত্রফল ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তো 1 নম্বরে থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, এবং আমরা জানি cos 0 ডিগ্রির ভ্যালু কত? cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে +1। cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে +1। একই দিকে যাচ্ছে, আমরা একই ডিরেকশন বরাবর ধরে নিছি। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বারটা মাঝামাঝি। সো মাঝামাঝি থিটার ভ্যালু কিছু একটা হবে, 45 ডিগ্রি হবে বা 60 ডিগ্রি হবে, কিছু একটা হবে। কিন্তু আমি চলে আসি 3 নাম্বারটায়। 3 নাম্বারটায় বলরেখার কোনো ঘনত্বই নাই, ক্ষেত্রফলের ভিতর দিয়ে কোনো বলরেখা যাচ্ছেই না। তাইলে 3 নাম্বারটায় থিটার মান কত? থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাইলে cos 90 ডিগ্রির ভ্যালু কত? cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাইলে খেয়াল করেন কোন জায়গাটা আপনার খেয়াল করা লাগবে। এবার আসেন, যখন cos থিটার মান সর্বোচ্চ, সবাই মনোযোগ দেই প্লিজ। cos থিটার সর্বোচ্চ মান কত? cos থিটার সর্বোচ্চ মান হচ্ছে +1। cos থিটার সর্বোচ্চ মান +1। যখন cos থিটার মান সর্বোচ্চ, তখন বলরেখার পরিমাণ সবচাইতে বেশি। যখন cos থিটার মান সর্বনিম্ন, তার মানে 0, তখন বলরেখার ঘনত্ব 0 বা ফ্লাক্সের মানও 0। তাহলে আমরা কি এরকম একটা কথা বলতে পারি যে ফাই ইজ প্রপোর্শনাল হচ্ছে cos থিটা? ফাই ইজ প্রপোর্শনাল cos থিটা, এটা কি বলা যায়? ফাই ইজ প্রপোর্শনাল হচ্ছে cos থিটা। কেস নাম্বার 3 বুঝেন নাই? কেস নাম্বার 3 হচ্ছে এইরকম, মনে করো এই দিক দিয়ে আমার তো আচ্ছা, আমি আল্লাহ আমাকে 4টা আঙ্গুল দিছে, মনে করো এই আসতেছে বলরেখাগুলা, ধরো এই যে এই বরাবর বলরেখা আসতেছিল, এটা হচ্ছে কেস নাম্বার 1, একদম মাথার উপরের কেস। এই বরাবর বলরেখা আসতেছিল, ক্ষেত্রফলের ভিতর দিয়ে অতিক্রম করে চলে গেছে। এবার আনত আনত কোনাকুনি রাখছি, তাহলে এই বরাবর আসলো, বলরেখা চলে গেল। কিন্তু এবার রাখছি কেস নাম্বার 3 হচ্ছে অনুভূমিক ভাবে রাখছেন, কেস নাম্বার 3 রাখছেন অনুভূমিক ভাবে। তাহলে খেয়াল করেন বলরেখা আসতেছে কি বরাবর? বলরেখা আসতেছে এই বরাবর। তো বলরেখা যদি এই বরাবর আসে, তাহলে ক্ষেত্রফলকে অতিক্রম করছে না। ইভেন যদি মাঝখান দিয়েও চলে যায়, ক্ষেত্রফলকে অতিক্রম করছে না। ক্ষেত্রফলকে অতিক্রম করার জন্য এক পাশ থেকে আরেক পাশে যাইতে হবে। ক্ষেত্রফলকে অতিক্রম করার জন্য এক পাশ থেকে আরেক পাশে যাইতে হবে। ঠিক আছে, 180 ডিগ্রি ক্ষেত্রফলের ভেক্টরের অপোজিট দিকে 180 আসলে আমরা হিসাব করি না, আমরা 0 থেকে 90-র ব্যারিয়ারেই থাকি। মানে তুই যেটা চিন্তা করতেছিস অপোজিট দিকে যাবে, সো ক্ষেত্রফল ভেক্টর আর প্রাবল্য অপোজিট দিকে হওয়া সম্ভব না।
ক্ষেত্রফল ভেক্টর আর প্রাবল্যের ডিরেকশন অপোজিট দিকে হওয়া সম্ভব না, 0 to 90 পর্যন্তই থাকবে, 0 to 90 পর্যন্তই থাকবে। কস দিয়ে কেন বাইর করছি, কারণ আমি দেখছি যখন থিটার মান 0 ডিগ্রি, আমি যখন দেখছি যে থিটার মান কি, থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, তখন কস ফাংশনের ভ্যালু সর্বোচ্চ, তখন আমার ফ্লাক্সের ভ্যালু বেশি। যখন কস থিটার ভ্যালু সর্বোচ্চ, পুরুত্বের জন্য বলরেখা আটকায় না তো বাবু? পুরুত্বের জন্য কেন বলরেখা আটকাবে? কি বলছিস, এটা তড়িৎ বলরেখা, কেন এটা পুরুত্বের জন্য আটকায় যাবে? তো cos 0 ডিগ্রির ভ্যালু +1, cos 0 ডিগ্রির ভ্যালু +1 হইলে, না ব্যস্তানুপাতিক, কিসের ব্যস্তানুপাতিক? মানে ব্যস্তানুপাতিক চিন্তা করতে যাও না, আমি এটা লিখতেও চাই না যে phi is inversely proportional with theta, যেটা আসলে সঠিক। phi inversely proportional with theta, থিটার মান 0, প্রাবল্য বা বলরেখার মান ম্যাক্সিমাম, থিটার মান 90, বলরেখার পরিমাণ বা ফ্লাক্সের পরিমাণ হচ্ছে 0। তো এইটা মনে না রেখে তুমি মনে রাখো এই লাইনটা। তাহলে আমরা তিনটা কেস দেখছি বাচ্চা লোক, ক্ষেত্রফল আর প্রাবল্য পরস্পরের বিপরীতে, ক্ষেত্রফল আর প্রাবল্য পরস্পরের বিপরীতে না, ক্ষেত্রফল আর প্রাবল্য একই দিকে হইতে পারে, যে কোনো একটা অ্যাঙ্গেলে থাকতে পারে, অথবা 90 ডিগ্রিতে থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, থিটার মান বেশি হলে ফ্লাক্সের মান কম, ভেরি গুড, সাব্বাস বেটা। তাইলে চলে আসেন, আমরা এতক্ষণ ধরে তিনটা জিনিস পাইছি, ফাই ইজ প্রপোর্শনাল হচ্ছে ই, ফাই ইজ প্রপোর্শনাল হচ্ছে এ, এবং ফাই ইজ প্রপোর্শনাল হচ্ছে কস থিটা। তাহলে এই তিনটা থেকে, তিনটাই তো সমানুপাতিকের মতো সম্পর্ক, তিনটাই সমানুপাতিকের মতো সম্পর্ক। তাইলে এই সম্পর্কটাকে আপনি কিভাবে এস্টাবলিশ করতে পারেন? আপনি যদি লিখেন যে ই ডট এ সমান সমান হচ্ছে ফাই, তাহলে এইখান থেকে আপনি লিখতে পারবেন ফাই সমান সমান হচ্ছে ই এ কস থিটা। এই হচ্ছে তড়িৎ ফ্লাক্সের ব্যবহারিক চেহারা, যেখানে থিটাটা মনে রাখতে হবে। থিটার পরিচয় খুব গুরুত্বপূর্ণ, প্রথম 1-2টা অঙ্ক করলেই চোখে পড়বে। থিটাটা কার কার মধ্যবর্তী অ্যাঙ্গেল? সেইটা হচ্ছে প্রাবল্যের সাথে ক্ষেত্রফল ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এবং এইটা মনে রাখবো, ক্ষেত্রফল ভেক্টর কাজ করে ক্ষেত্রের উপর লম্বভাবে, ক্ষেত্রফল ভেক্টর কাজ করে ক্ষেত্রের উপর লম্বভাবে, এবং থিটাটা হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর এবং ক্ষেত্রফল ভেক্টর এবং প্রাবল্যের মধ্যবর্তী কোণ। যেমন আমি তোমাকে একটা সিনারিও দেখাই, সিনারিওটা এইরকম হইতে পারে, ধরো এই হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? আচ্ছা, ক্ষেত্রফল বুঝলাম। তাহলে এই ক্ষেত্রফলের উপর লম্বভাবে ক্ষেত্রফল ভেক্টর কাজ করতেছে এই দিকে। এখন তোমারে বলল কোনো একটা প্রাবল্য, তাহলে এই যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফল বরাবর আমি একটা লাইন চিন্তা করি, এই হচ্ছে ক্ষেত্রফল বরাবর আমি একটা লাইন চিন্তা করলাম ক্ষেত্রফলের, ঠিক আছে? তাইলে এখন প্রাবল্যটা কোন দিকে কাজ করতেছে? আমি ধরে নিলাম প্রাবল্যটা কাজ করতেছে এই বরাবর, প্রাবল্যটা কাজ করতেছে হচ্ছে এই বরাবর। তাইলে এই হচ্ছে প্রাবল্যের ডিরেকশন, এই হচ্ছে ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশন। এখন আপনাকে যদি বলে দেয়, আপনাকে যদি কি বলে দেয়, আপনাকে যদি বলে দেয় প্রাবল্য ক্ষেত্রের সাথে, প্রাবল্য ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণ করে, প্রাবল্য 60 ডিগ্রি কোণ কার সাথে করে? প্রাবল্য 60 ডিগ্রি কোণ করে হচ্ছে ক্ষেত্রের সাথে। এখন তুমি যদি এইটা দেখে বসায় দাও থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, তাইলে কি ঠিক আছে না ভুল হয়েছে? আরে সাবাস, ভেরি গুড সেজুতি, লাভ ইউ সো মাচ, ভেরি গুড, ভেরি গুড। আমি জিজ্ঞেস করার আগে অ্যান্সার দিয়ে দিছে। ইসরাত জাহান অ্যান্সার করছে, মেহজাবিন অ্যান্সার করেছো, ভেরি গুড। তারপরে আরো 2-1 জন অ্যান্সার করেছো, চলে গেছে নামগুলো, দুঃখিত, ভুল হবে, ভুল হবে, ভেরি গুড। থিটার মান 60 ডিগ্রি হবে না, সাব্বাস, সাব্বাস বাচ্চারা। তো থিটার মান কত আসবে? থিটার মান আসবে আসলে 90 মাইনাস 60 ডিগ্রি, দ্যাট মিনস থিটার ভ্যালু আসবে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই হচ্ছে থিটা, এই হচ্ছে থিটা, বুঝতে পারছি?
তো এই হচ্ছে তড়িৎ ফ্লাক্সের চেহারা। তড়িৎ ফ্লাক্সের চেহারা কি? তড়িৎ ফ্লাক্সের আমরা সামনে গেলে আরো অনেকগুলো চেহারা হয়তো দেখবো যখন আমরা গাউসের সূত্রে ঢুকে যাব, বাট আপাতত আমরা মনে রাখি যে ফাই সমান সমান হচ্ছে ই ডট এ বা ই এ কস থিটা। ফাই সমান হচ্ছে ই এ কস থিটা। এই অধ্যায়ে অর্ধেকটাই তো ভেক্টর। হ্যাঁ হ্যাঁ, ভেক্টর, জীবনে মরণে ভেক্টর, পুরো এইচএসসি পড়ালেখাই হচ্ছে ভেক্টর। আপনারা তো ম্যাগনেটিজম নাই আপনাদের সিলেবাসে। ম্যাগনেটিজম যেটা হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের মিষ্টি একটা চ্যাপ্টার, উফ, চতুর্থ অধ্যায় তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। একটা চুম্বককে চুমা দেওয়ার মতো একটা চ্যাপ্টার। আনফরচুনেটলি তোরা পড়তেছস না, তোরা নিজেদেরকে লাকি ভাবস কিনা আমি জানি না, বাট এটা আসলে মানে খুবই দুর্ভাগা যে তুই পড়লি না। এটা এইচএসসি সিলেবাসে আছে, তুই পাশ করে ফেললি এইচএসসি, কিন্তু তুই পড়লি না সেটা। ওকে ফাইন। সো এইটুক পর্যন্ত আমাদের গল্পগুলো যদি থাকে তাহলে আমরা একবার শুরু থেকে গল্পগুলো দেখে আসি। কোন ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা অতিক্রম করলো সেটাই হচ্ছে ওই ক্ষেত্রের জন্য ফ্লাক্সের পরিমাণ। ফ্লাক্সকে হচ্ছে আমরা ফাই দ্বারা চিহ্নিত করি। বলরেখার ঘনত্ব, কোন একটা ক্ষেত্রফলের ভিতর দিয়ে বলরেখার ঘনত্ব যত বেশি ততই ফ্লাক্সের পরিমাণ বেশি। ঠিক আছে? তড়িৎ ফ্লাক্স একটি স্কেলার রাশি। সাব্বাস বাঘের বাচ্চা, কে রে এটা? মাহাদি। তড়িৎ ফ্লাক্স একটি স্কেলার রাশি, অবভিয়াসলি তড়িৎ ফ্লাক্স একটি স্কেলার রাশি। তাহলে এখান থেকে আমরা দেখছি ক্ষেত্রফল যত বড় হবে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ তত বেশি হবে। 2 নম্বরে আমরা দেখছি বলরেখার পরিমাণ যত বেশি, প্রাবল্যের পরিমাণ যত বেশি, ক্ষেত্রফলের ভিতর দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের পরিমাণ তত বেশি। তার মানে বলরেখা মানে ফ্লাক্সটা হচ্ছে বলরেখার প্রাবল্যের সমানুপাতিক। আর লাস্টে আমরা দেখছি থিটার সাথে একটা সম্পর্ক, লম্বালম্বি থাকলে কি ঘটে, আড়াআড়ি রাখলে কি ঘটে, আর একদম হরাইজন্টাল রাখলে কি ঘটে। তাহলে কস থিটার সাথে সম্পর্কটা কিরকম? কস থিটার সাথে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। ঠিক আছে? তো এইখান থেকে আমরা কি পাইছি? ফ্লাক্স সমান কি? ফ্লাক্স সমান হচ্ছে ই এ কস থিটা। ঠিক আছে? ওকে ফাইন। যদি ফুল সিলেবাস থাকে ইনশাল্লাহ আমরা পড়বো, ফুল সিলেবাস থাকলে আমরা পড়বো, অবশ্যই পড়বো। তো তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্সের কথাবার্তা এখানে কি বলা আছে? এখানে এস দিয়ে লিখছে, এস আর ই, এস আর এ একই কথা। হ্যাঁ, এস দিয়ে লেখা যেই কথা, এ দিয়ে লেখাও একই কথা। আমি আবারও বলে দিচ্ছি যে আমরা ক্ষেত্রফলকে এ দিয়েও লিখতে পারি বা ক্ষেত্রফলকে আমরা এস দিয়েও লিখতে পারি। তো আপনি যদি দেখেন ফাই সমান সমান হচ্ছে আমি যদি লিখি ই ডট এ, তাহলে এইটা সমান লেখা যাবে হচ্ছে ই এ কস থিটা, ই এ কস থিটা। আবার পাই সমান এইটাও লেখা যাবে ই ডট এস, ই ডট এস সমান সমান হচ্ছে ই এস কস থিটা। একই জিনিস, এ বা এস দিয়ে আমরা ক্ষেত্রফল বুঝাই। তাহলে কোন তলের ক্ষেত্রফল, এখানে আসলে এই সংজ্ঞাটা একেবারেই মানে আমার পোষাই না, সংজ্ঞাটা আমার ভালোই লাগে না। দেখো কি লিখছে, কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফলকে, ধরেন এই হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল ভেক্টর কোন দিকে? ক্ষেত্রফল ভেক্টর উপরের দিকে। তাহলে প্রাবল্য কোন দিকে যাচ্ছে? প্রাবল্য যাচ্ছে উপরের দিকে। সো এই কেসে থিটার মান কত? এই কেসে থিটার মান 0। তাই এই কেসে ফ্লাক্স সমান সমান কি আসবে? ফ্লাক্স সমান সমান আসবে ই ইন্টু এস। ফ্লাক্স সমান আসবে ই ইন্টু এস। আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করেন থিটার একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। বেসিক্যালি এই বরাবর কে যাচ্ছিল? এই বরাবর যাচ্ছিল ক্ষেত্রফল ভেক্টর লম্ব। ক্ষেত্রফল ভেক্টরকে এখানে এস ভেক্টর দ্বারা লিখি। এই বরাবর কে যাচ্ছিল? এই বরাবর যাচ্ছিল ক্ষেত্রফল ভেক্টর। এখন প্রাবল্য কোন দিকে গেছে? প্রাবল্য একটা থিটা অ্যাঙ্গেল তৈরি করে গেছে। তাহলে এই প্রাবল্যের এই উলম্ব বরাবর উপাংশের মান কত আসবে? ই কস থিটা। তাহলে এই জন্যই আমাদের সূত্র আসে হচ্ছে ই এস কস থিটা, ই এস কস থিটা। ঠিক আছে? বক্ররেখার ক্ষেত্রফল কিভাবে বের করব আমরা দেখব। বক্ররেখার ক্ষেত্রফল কিভাবে বের করব আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, কি হয়েছে তোমার অ্যান্সার করি? আচ্ছা, অ্যান্সার মিস করতে পারি, কারো অ্যান্সার মিস করে গেছি হয়তো, বা মন খারাপ করার কিছু নাই। আচ্ছা, তো এখানে ওই জিনিসটাই বুঝাই দিতে যে ক্ষেত্রফলের একটা প্রভাব আছে, ক্ষেত্রফলের একটা প্রভাব আছে। ই দিয়ে বুঝায় হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। আচ্ছা, এখান থেকে একটু খেয়াল করো, আমরা ফ্লাক্সের এককটা একটু দেখে ফেলি।
ফ্লাক্সের একক, তো ফ্লাক্সের একককে বলা হয় হচ্ছে ওয়েবার। ঠিক আছে, ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। এই ওয়েবার সমান সমান হচ্ছে, এটা কি প্রাবল্য, ই দিয়ে কি বুঝায়, আজকের ক্লাসেও মানুষজন জিজ্ঞেস করতেছে ই দিয়ে কি বুঝায়, এই খুশি আমি কোথায় রাখি। তো প্রাবল্যের একক কি, প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম। আর এটা হচ্ছে ক্ষেত্রফল, এরিয়া। তো এরিয়ার একক কি, এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার। আর কস থিটার তো কোনো একক নাই, কস থিটার কোনো একক নাই, তাহলে আলটিমেটলি ওয়েবার, ওয়ান ওয়েবার সমান কি আসতেছে, ওয়ান ওয়েবার সমান আসতেছে নিউটন মিটার স্কোয়ার বাই কুলম, বা ওয়ান ওয়েবার সমান কি, ওয়ান ওয়েবার সমান হচ্ছে ওয়ান নিউটন মিটার স্কোয়ার পার কুলম। তো এই হচ্ছে তড়িৎ ফ্লাক্সের, তড়িৎ ফ্লাক্সের একক। ঠিক আছে, আধ্যাত্মিক কমেন্ট। থিটার মনে রাখতে বলি নাই তো, থিটার ব্যস্তানুপাতিক সম্পর্ক আমি মনে রাখতে বলছি? থিটার ব্যস্তানুপাতিক সম্পর্ক স্লাইডেই নাই, তুই কোথায় পাইছিস থিটার ব্যস্তানুপাতিক সম্পর্ক? আচ্ছা, ওকে ফাইন। এখানেও দেখেন ওই একই রকম জিনিসপত্র দেখানো হয়েছে, যে এখানে প্রাবল্য যেদিকে যাচ্ছে ক্ষেত্রফল ভেক্টর সেদিকে যাচ্ছে। তার মানে আমরা যে তিনটা কেস দেখে আসছি, তো হিসাবে এইটা হচ্ছে কেস নাম্বার 1 আমাদের দেখা ছবিগুলোর ভিতরে। এইখানে এইটা হচ্ছে কেস নাম্বার 2, এবং এইখানে এইটা হচ্ছে কেস নাম্বার 3। তো এই তিনটা কেসের জন্য একটা কেসে বলরেখার ঘনত্ব সবচাইতে বেশি, সো এইটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এইটা হচ্ছে ওর মিনিমাম ভ্যালু, আর এখানে মাঝামাঝি একটা ভ্যালু থাকে, এখানে মাঝামাঝি একটা ভ্যালু থাকে। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা চলেন একটা নামাজের বিরতিতে চলে যাই, নামাজ আদায় করে আসি। রবিন্স কয়টা বাজে? আচ্ছা, 55-তে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।
আচ্ছা, ডি আর আকাশ সাহা, মেবি ডি আর আকাশ সাহা। প্রাবল্য, ডক্টর আকাশ সাহা। প্রাবল্য কেস নাম্বার 3 কে ভেদ করে না। যেহেতু যেহেতু প্রাবল্য কেস নাম্বার 3 কে ভেদ করে না, এই কারণে ওই ক্ষেত্রে আসলে ফ্লাক্স থাকবে না। ফ্লাক্সের ভ্যালু ওই ক্ষেত্রে থাকবে হচ্ছে 0। ঠিক আছে, ডক্টর আকাশ সাহা, আশা করি বুঝতে পারছেন। প্রাবল্য কেস নাম্বার 3 কে ভেদ করে না। ঠিক আছে, আমি কেস নাম্বার 3 আর ফেরত গেলাম না, তুমি রেকর্ডেড লেকচারটা দেখলে আশা করি বুঝতে পারবা। আসেন আমরা এটা ম্যাথ করি। এই ম্যাথ আমাদের বোর্ড পরীক্ষায় আসতে পারে, বুয়েট অ্যাডমিশন টেস্টেও আসতে পারে। তাহলে যেটা বলা হয়েছে, একটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে ই ভেক্টর। তো ই ভেক্টর সমান হচ্ছে 5i প্লাস 6j প্লাস 7k নিউটন পার কুলম। তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক্স ওয়াই তলে স্থাপিত 15 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের। তাহলে খেয়াল করো, তোমাকে একটা ক্ষেত্রফল দেওয়া আছে এবং সেই ক্ষেত্রফলটা দেওয়া আছে হচ্ছে 15 মিটার স্কোয়ারের একটা ক্ষেত্রফল ধরে নিলাম, এই হচ্ছে সেই ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা কত? এই ক্ষেত্রফলটা এ ইকুয়ালস টু কত? এ ইকুয়ালস টু হচ্ছে 15 মিটার স্কোয়ার। এবং এইটা কোন তলে আছে? এইটা আছে হচ্ছে এক্স ওয়াই তলে। এটা কোন তলে আছে? এটা আছে হচ্ছে এক্স ওয়াই তলে। এখন আমরা কি জানি যে কোনো একটা ক্ষেত্রফলের উপর লম্বভাবে কে কাজ করে? যে কোনো একটা ক্ষেত্রফলের উপর লম্বভাবে কাজ করে হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর। তাহলে এই জায়গায় এটাকে যদি আমি ক্ষেত্রফল ভেক্টর বলি, তাহলে এক্স এবং ওয়াই উভয়ের সাথে লম্ব কে হবে? একটাই তল হওয়া পসিবল না, সেটা হচ্ছে জেড তল। এটা কি বুঝেন যে এক্স এবং ওয়াই তলের সাথে লম্ব হইতে হবে, তলের উপর লম্ব হইতে হবে। তাহলে এইটা ডেফিনেটলি জেড এক্সিসে আসবে। তাহলে ক্ষেত্রফল ভেক্টরের চেহারাটা হবে হচ্ছে 15 ইন্টু কে ক্যাপ। এইটা বুঝলে অঙ্ক শেষ। এইটা বুঝলে অঙ্ক শেষ। আমার ক্ষেত্রফলটা কোথায় দেওয়া আছে? সেজুতি, ভেরি গুড, তোর অ্যান্সার হয়েছে, ভেরি গুড ভাইয়া। ক্ষেত্রফলটা দেওয়া আছে কোথায়? তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক্স ওয়াই তলে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক্স ওয়াই তলে ক্ষেত্রফলটা রাখা আছে। তাহলে ক্ষেত্রফল ভেক্টর যেটা ক্ষেত্রফলের উপর লম্ব, তাহলে ক্ষেত্রফলের উপর লম্ব, তাহলে সেটা হবে হচ্ছে 15 ইন্টু কে ক্যাপ, কারণ এইটা জেড এক্সিস বরাবর আছে। ভেরি গুড মিরাজ, শ্রাবন্তী, নুজাত, তাবাসসুম, অনেকেই অ্যান্সার করেছো, ভেরি গুড। তাহলে এইখান থেকে আমরা খেয়াল করি, আমরা কি বাইর করতে চাই? আমরা তড়িৎ ফ্লাক্স বাইর করতে চাই। তাহলে তড়িৎ ফ্লাক্স ফাই সমান সমান আমরা কি জানি? ফাই সমান সমান আমরা জানি হচ্ছে ই ডট এ। তাহলে এখান থেকে ডট গুণন, তোরা আবারও বলবি ভেক্টর চ্যাপ্টার চলে আসতেছে। দেখ, জীবনে মরণে ভেক্টর, ভেক্টর ছাড়া কোনো দিকে যাইতে পারবি না। তো 5 অফ আই প্লাস 6 অফ জে প্লাস 7 অফ কে ডট গুণন হবে। ডট গুণন হলে কি আসবে? ডট গুণন হলে আসবে হচ্ছে 15 অফ কে। তাহলে এইখানে আমি কি লিখতে পারবো? এইখানে আমি লিখতে পারবো 5 ইন্টু 15 ইন্টু আই ডট কে যেটার মান 0 প্লাস 6 ইন্টু 15 ইন্টু জে ডট কে যেটার মানও 0 প্লাস 7 ইন্টু 15 ইন্টু কে ডট কে যেটার মান হচ্ছে 1। তাহলে এইখানে আসবে 0 প্লাস এইখানে আসবে 0 প্লাস এইখানে আসবে 15 ইন্টু 7। তোদের অ্যান্সার দেখে মনে হচ্ছে 105 অ্যান্সার আসবে। তাহলে 105 ইন্টু 1 মানে কে ডট কে মানে 1। তাহলে এখান থেকে লিখতে পারবো 105 ওয়েবার। তো এই হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্সের পরিমাণ 105 ওয়েবার। সুভানা অ্যান্সার করেছো, দেবজিৎ অ্যান্সার করেছো, আরো অনেকেই অ্যান্সার করেছো, ভেরি গুড, ভেরি গুড। শুধু ভেক্টর আর ভেক্টর, পদার্থ মানেই ভেক্টর। এইচএসসির পদার্থ মানে ভেক্টর। এর হায়ার লেভেলের ফিজিক্সে উঠলে কি হয় সেটা আমি জানি না, বাট এইচএসসির পদার্থ মানে ভেক্টর। ঠিক আছে, বুঝতে পারছি। আরে 525 বানাই দিলি কোত্থেকে? 525 বানাই দিলি কোত্থেকে? আচ্ছা, ডক্টর ডক্টর সামথিং, আপনি বুঝেন নাই। খেয়াল করেন আপনাকে কি বলা হয়েছে কোয়েশ্চেনে। আপনাকে বলা হয়েছে যে এই যে ক্ষেত্রফলটা 15 মিটার স্কোয়ার ক্ষেত্রফল, এই 15 মিটার স্কোয়ার ক্ষেত্রফলটা আছে এক্স ওয়াই তলে। 15 মিটার স্কোয়ার ক্ষেত্রফলটা কোথায় আছে? এক্স ওয়াই তলে। তাহলে এক্স ওয়াই তল, এইটা যদি এক্স ওয়াই তল হয়, তাইলে এক্স ওয়াই তলের উপর লম্ব বরাবর কে থাকবে? এক্স ওয়াই তলের উপর লম্ব বরাবর থাকবে জেড এক্সিস।
এক্স ওয়াই তলের উপর লম্ব বরাবর থাকবে হচ্ছে জেড এক্সিস, তাইলে এক্স ওয়াই তল, এক্স ওয়াই তল নর্মালি চিন্তা করো না যে এইটা হচ্ছে সেই তল, এইটা হচ্ছে সেই তল, তাহলে তলের উপর লম্ব বরাবর কে থাকবে? এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে তলের উপর লম্ব হবে হচ্ছে জেড এক্সিস, তলের উপর লম্ব হবে হচ্ছে জেড এক্সিস, তাহলে তলের উপর লম্ব এক্স ওয়াই এর উপর লম্ব, তাহলে 15K, কারণ এইটা হচ্ছে জেড এক্সিস বরাবর আছে, এইটা হচ্ছে জেড এক্সিস বরাবর আছে, তাহলে জেড এক্সিস বরাবর একক ভেক্টর কত? জেড এক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ, জেড এক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। কাব্য, আহারে আহারে কাব্য, আই ডট কে সমান হচ্ছে 0, জে ডট কে সমান হচ্ছে 0। ডট গুণন ভুলে গেছেন আপনারা, আহারে এখন ডট গুণন পড়াইতে হবে, ডট গুণন পড়াইতে হবে। আই ডট জে সমান জে ডট কে সমান কে ডট আই সমান হচ্ছে 0। আয় হায়, জানি না আমরা এগুলা, কত দুঃখ। আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে সমান হচ্ছে 1। আমরা ভুলে গেছি এগুলা, ছি ছি ছি। ভেক্টর ভুলে গেলে কিভাবে হবে? ঠিক আছে, ভেক্টর ভুলে গেলে কিভাবে হবে? ডট গুণন দিয়ে করলেন কেন? কারণ শুরু থেকেই তো আমরা এই সূত্রটাই লিখে আসছি, ই ডট এ। আমরা ই ডট এর সূত্র আগে থেকে লিখে আসছি না, ডক্টর আকাশ সাহা, ই ডট এ। আগে রুবাইয়াত, নিউটন বানান তো ঠিক মতো লেখ, ল বানান ঠিক মতো লেখ। তোর ল বানান দেখে আর নিউটন বানান দেখে নিউটনের আত্মাও কান্দে দিছে, ঠিক আছে? 1700 সালে বেচারা মারা গেছে, 1800 সালে মারা গেছে, তুই তার নামের বানান যা লিখছস আর দ্বিতীয় সূত্র পর্যন্ত যাওয়ার দরকার নাই, ঠিক আছে? এই যে ক্লাসের শুরু থেকে ছিল না লিজেন্ড তাহসান হাবিব, কখন ক্লাসে জয়েন করেছো ভাইয়া? তুমি যে জিজ্ঞেস করছো ফ্লাক্স মানে কি, ক্লাসে কখন জয়েন করেছো? এখানে এক্স ওয়াই জেড এর একক ভেক্টর কি সবই 15 হবে? একক ভেক্টর হয় আই জে কে, 15 তো একটা মান, 15 একটা মান, ওয়েবার, এটা হচ্ছে ওয়েবার, ওয়েবার হচ্ছে ফ্লাক্সের একক, ফ্লাক্সের একক। আমার মনে হচ্ছিল আমার হাতে একটা ফ্লাক্স আছে, পরে দেখলাম এটা একটা কাপ। ফ্লাক্সের একক কি? ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার, এটাকে আমরা লিখি হচ্ছে এইভাবে ডব্লিউইবি, ওয়েবার, ওয়েবার, ঠিক আছে? 105 ইন্টু 1 কেন? ডট গুণন করছি ভাইয়া, কে ডট কে সমান 1, কে ডট কে সমান 1, ঠিক আছে? এতদিন জানতাম এখানে কাব্য নামের কেউ নেই, আমার নামও কাব্য। আচ্ছা ফাইন, কাব্য নামের তাহলে দুইজন হইল, কাব্য স্কয়ার, ঠিক আছে? ওকে তামজিদ, তোমার ছুটি, ছুটি বানানটা তো ঠিক মতো লিখবি, ছুটি বানান হয়ে গেছে কিউটি, ঠিক আছে? এরপরেটা লিখতো কিউট, ভাইয়া কিউট দেন। ভাই আমি একটা এসএমএস পড়ি, হ্যাঁ, ভিয়া, যেটাকে উচ্চারণ করলে আমার গাউসের সূত্রের ক্লাসে এগুলা ভাইয়া কিউট, আমার আমাকে কিউট বলছে, খুশি হয়ে গেছিলাম, ভাইয়া কিউট দান, দান করতে বলছে, ভিয়া কিউট দান। এটা মানে একটা সুপারলেটিভ সূত্র রে ভাই, এই সূত্র জানলে বুয়েট মেডিকেল ঢাবি তিনোটা কনফার্ম, সব কনফার্ম। ভিয়া কিউট দান, আল্লাহ রক্ষা করো আমাদেরকে, আমাকে রবিনকে রক্ষা করো। রবিন ভালোই আছে, আল্লাহ আমাকে রক্ষা করো। এই আসো আসো, আরেকটা ম্যাথ করি, এরপর আমরা গাউসের সূত্র দেখে নিব একটু করে। কি বলছে এখানে? 1200 নিউটন পার কুলম, তার মানে প্রাবল্যের ভ্যালু দিয়ে দেওয়া আছে, কোন তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে 50 মিলিমিটার স্কোয়ার ক্ষেত্রফল, তো 50 মিলিমিটার স্কোয়ার আছে, তার মানে ক্ষেত্রফলের ভ্যালু কত হবে? 50 ইন্টু 10⁻⁻6 মিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে নিয়ে গেছি, 10⁻⁻6 দিয়ে গুণ করব। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন, খুব মজার একটা কথা বলছে, যেখানে আমাদের পা ফসকাবে, আমাদেরকে ভুল করার জন্য দিছে। কি বলছে? একটি তল তড়িৎ ক্ষেত্রের সাথে 35 ডিগ্রি কোণে অবস্থিত। তাহলে আসেন আমরা একটু ঘটনাটা বুঝি। মনে করি এই হচ্ছে সাপোজ
আমার তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন। এটা কি? এটা হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন। এখন ক্ষেত্রফলটা কিভাবে আছে? ক্ষেত্রফলটা আছে সাপোজ এইভাবে। ক্ষেত্রফলটা কিভাবে আছে? ক্ষেত্রফলটা আছে হচ্ছে সাপোজ এইভাবে ক্ষেত্রফলটা আছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের সাথে তার অ্যাঙ্গেল কত? বলে দিছে তড়িৎ ক্ষেত্রের সাথে তার অ্যাঙ্গেলটা কত? তড়িৎ ক্ষেত্রের সাথে তার অ্যাঙ্গেলটা হচ্ছে 35 ডিগ্রি। তো এই জায়গায় তোমাকে যখন ফ্লাক্স বাইর করতে বলবে, তুমি যখন লিখবা ফাই সমান সমান হচ্ছে ই ডট এ, তারপরে যখন তুমি লিখবা ই এ কজ অফ 35 ডিগ্রি, তখন তুমি খাবা একটা গোল্লা। খাবা। ভেরি গুড। যারাই বলছো 90 মাইনাস 35 হবে, চুম্মা সবাইকে, সাব্বাস। সবগুলা ব্রিলিয়ান্ট বাচ্চা লোক আমার ক্লাসে। তাহলে আমাদেরকে নিতে হবে বেসিক্যালি ক্ষেত্রফল ভেক্টরের সাথে দিক। আমাদেরকে নিতে হবে কার সাথে? আমাদেরকে নিতে হবে ক্ষেত্রফল ভেক্টরের সাথে দিক। তো ক্ষেত্রফল ভেক্টরের সাথে যখন তুমি দিক বাইর করতে যাবা, ক্ষেত্রফল ভেক্টরের সাথে তুমি যখন দিক বাইর করতে যাবা, সো এইটা হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর, এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তো ক্ষেত্রফল ভেক্টরের সাথে তোমার যখন দিকটা আসবে, তখন সেই দিকটা কত হবে? থিটা ইকুয়ালস টু হবে 90 মাইনাস 35 ডিগ্রি সমান সমান হচ্ছে 55 ডিগ্রি। তাহলে আমাদের ফ্লাক্সের সমীকরণ কি দাঁড়াবে? ফাই সমান সমান দাঁড়াবে ই এ কজ অফ 55 ডিগ্রি, যেখানে ই এর মান কত? ই এর মান হচ্ছে 1200 নিউটন পার কুলম। এর মান কত? এর মান হচ্ছে 50 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার স্কোয়ার ইন্টু হচ্ছে কজ অফ 55 ডিগ্রি। এইটা ক্যালকুলেশন করলে যা আসবে একক হবে ওয়েবার। সেইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি সবাই? অ্যান্সার আমি বের করলাম না, আশা করি বুঝতে পারছেন। অ্যান্সার বের করবো? অ্যান্সার বের করা খুব বেশি জরুরি মনে হচ্ছে না। 1200 ইন্টু 50 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু কজ 55 করলে আসে হচ্ছে 0.0344। এইটার ভ্যালুটা আসে কত? এইটার ভ্যালুটা আসে হচ্ছে 0.0344 ওয়েবার। 0.0344। ঠিক আছে, বুঝে আসছে সবার? ওকে ওকে, ফাইন ফাইন। তো আসেন এবার আমরা একটু সামনে যাই। এবার আমরা একটু গাউসের ল নিয়ে কথাবার্তা বলি। গাউসের লতে গাউস সাহেব যেটা বলছে, এখানে আমাদেরকে একটু কাঠখোট্টা সূত্রের দিকে আগায় যেতে হবে। এখানে আমাদের খুব বেশি ফিল করার, বোঝার যে জিনিসটা আমরা হচ্ছে শুরুর দিকে করতে পারছিলাম, যে আমরা এই জায়গা দিয়ে যে ক্ষেত্রফলের সাথে ফ্লাক্সের একটা সম্পর্ক আছে বুঝাই দিছি, ক্ষেত্রফলের সাথে ক্ষেত্রফল বড় হইলে ফ্লাক্সের মান বেশি। এরপরে আমরা বুঝতে পারছি যে তড়িৎ প্রাবল্য বেশি হইলে ফ্লাক্সের ঘনত্ব বেশি হবে, এটাও আমরা বুঝলাম। তারপর কস থিটার সাথেও একটা সম্পর্ক আমরা দেখছি, এটাও আমরা বুঝছি। কিন্তু আমরা যখন চলে আসব কোথায়? আমরা যখন গাউসের সূত্রের কাছে চলে আসব, তখন এই ধরনের ভেঙে ভেঙে অ্যাপ্রোচ করে আমাদের জন্য বোঝাটা কঠিন। গাউসের সূত্রে গাউস সাহেব আমাদেরকে ডিরেক্ট এই কথাটা বলছে। কি বলছে গাউস সাহেব? গাউস সাহেব বলছে যে তড়িৎ ফ্লাক্স ফাই সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। তড়িৎ ফ্লাক্স ফাই সমান সমান কি? তড়িৎ ফ্লাক্স ফাই সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট, বা এইখান থেকে কি বলা যায়? এইখান থেকে বলা যায় হচ্ছে কিউ সমান সমান হচ্ছে এপসাইলন নট ইন্টু ফাই। দুইটাই গাউসের সূত্রের চেহারা। তো গাউসের সূত্রের এইটাকে আমরা বেসিক চেহারা হিসেবে মনে রাখবো। গাউসের সূত্রের বেসিক চেহারা কি? গাউসের সূত্রের বেসিক চেহারা হচ্ছে যে তড়িৎ ফ্লাক্স ফাই সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। কিউটা কি? কিউটা হচ্ছে ওই বস্তুতে মোট চার্জের পরিমাণ, ওইটা হচ্ছে মোট চার্জের পরিমাণ। আর এপসাইলন নটটা কি? এপসাইলন নটটা হচ্ছে শূন্য স্থানের ভেদন যোগ্যতা বা ভেদন অযোগ্যতা, যেটাই বলি আমরা, শূন্য স্থানের
ভেদন যোগ্যতা। এই এপসাইলন নটের মানটা আমরা জানি। এপসাইলন নটের মান কত? এপসাইলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। ঠিক লিখছি না? এপসাইলন নটের ভ্যালু, এপসাইলন নটের একক ঠিক আছে? এপসাইলন নটের একক ঠিক আছে? আমাকে একটু জানান। সারা এখানে কবিতা রচনা করতেছে, মানে গাউসের সূত্র পড়ার মাঝখানে একটা কাঠখোট্টা টপিক তড়িৎ ফ্লাক্স, এটা পড়ার মাঝখানে ও কবিতা রচনা করছে। কবিতা পড়লাম না, পড়লাম না কবিতা, কঠিন, এত কঠিন কবিতা আমি পড়তে পারবো না। ওকে ফাইন। তো এইখান থেকে আমরা তড়িৎ ফ্লাক্সের এক ধরনের চেহারা পাইছি। আচ্ছা, এখন আপনি তো এই জিনিসটা বলতে পারেন যে ভাই একটু আগেই তো আমি তড়িৎ ফ্লাক্সের জন্য এরকম একটা চেহারা দেখে আসলাম। কিরকম চেহারা দেখে আসলাম? যে ফাই সমান সমান কি? ফাই সমান সমান হচ্ছে ই ডট এ, বা এখান থেকে আমি কি লিখছি, বা এইখান থেকে আমি লিখছি হচ্ছে ই এ কস থিটা। এখান থেকে আমি কি লিখছি? এখান থেকে আমি লিখছি হচ্ছে ই এ কস থিটা। এখন একটা জিনিস একটু বলি, এই জিনিসটা আপনাদের কাজে লাগবে। মানে কেন আমাদের আসলে গাউসের সূত্রের দরকার হয়? তড়িৎ ফ্লাক্স আমরা তো এর আগে বিন্দু চার্জের জন্য কাজ করছিলাম, আমরা তো খুব সুন্দরভাবে প্রাবল্য বের করছি, বিভব বের করছি, বলের মান, আকর্ষণ বল, বিকর্ষণ বল, এই সব কিছু বের করছি। কিন্তু আমরা কুলম্বের সূত্র বের করছি কার জন্য? আমি একটু সামনের দিকে আগায় যাই, এখানটায় আমি একটু লিখি। আমরা কুলম্বের সূত্র আমরা বলছিলাম হচ্ছে কার জন্য? কুলম্বের সূত্র হচ্ছে বিন্দু চার্জের জন্য। কুলম্বের সূত্র কার জন্য? কুলম্বের সূত্র হচ্ছে বিন্দু চার্জের জন্য। কিন্তু এই যে গাউসের সূত্র আছে, এই গাউসের সূত্র বেসিক্যালি যে কোনো শেপের বস্তুর জন্য। গাউসের সূত্রটা যে কোনো শেপ, ঠিক আছে, ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, গোলক, ঘনক, পিরামিড, সিলিন্ডার, সব কিছুর জন্য প্রযোজ্য হচ্ছে গাউসের সূত্র। তো যে কোনো শেপের বস্তুর জন্য। এবং আমি দুই একটা লাইন এই জিনিসটা আগে একটু লিখে আসি, তাইলে আপনাদের জিনিসটা ফিল করতে সুবিধা হবে। গাউস যেটা বলছে, গাউসের বিবৃতি হিসেবে আমাদের বইতে যেটা লেখা আছে সেইটা অনেক ওই তো কাঠখোট্টা, একদম সহজ সহজ সরল ভাষায় গাউস বলে দিছে। তো আমি সহজ সরল ভাষায় গাউসের কথাটা না বলে আমি আপনাকে বললাম এই জায়গাটা থেকে একটু দেখেন, আমরা গাউসের সূত্রটা প্রমাণ করব কুলম্বের সূত্র থেকে। গাউসের সূত্রটা কোত্থেকে প্রমাণ করব? কুলম্বের সূত্র থেকে। আচ্ছা, ধরে নিলাম এইখানে আমার একটা চার্জ আছে, ধরে নিলাম একটা বিন্দু চার্জ আছে, এই বিন্দু চার্জের পরিমাণ কত? এই বিন্দু চার্জের পরিমাণ হচ্ছে প্লাস কিউ। আচ্ছা, খুব ভালো কথা। এখন এর আশেপাশে কি আছে? এটা একটা গোলক চিন্তা করি। তাহলে এই গোলকের উপরে এখান থেকে প্রাবল্যটা কোন দিকে বের হয়ে যাচ্ছে? প্রাবল্যটা বের হয়ে যাচ্ছে হচ্ছে সারফেস থেকে বাইরের দিকে। প্রাবল্যটা বের হয়ে যাচ্ছে কোন দিকে? প্রাবল্যটা সারফেস থেকে বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এই প্রাবল্যের সমীকরণ লিখতে চাই, তাহলে ই সমান সমান আমি কি লিখতে পারবো? ই সমান আমি লিখতে পারবো 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। ই সমান আমি কি লিখতে পারছি? ই সমান আমি লিখতে পারছি 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এর দূর আমরা সবাই ক্লিয়ার। তাহলে এখন এখান থেকে আসেন, বা এই জায়গায় ই সমান সমান আমি বললাম 1/4πr² ইন্টু কিউ ডিভাইডেড বাই ε0। ই সমান 1/4πr² ইন্টু কিউ ডিভাইডেড বাই ε0। এখন এই যে 4πr² আছে, এইটা বেসিক্যালি কি? এইটা বেসিক্যালি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এইটা কি বাবুরা? এইটা হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। যাদের মনে আছে ভেরি গুড। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান কি? গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 4πr²। তাহলে এইখান থেকে দেখেন আপনি কি লিখতে পারবেন? আপনি লিখতে পারবেন বা ই সমান সমান কি? ই সমান সমান হচ্ছে 1/a ইন্টু কিউ ডিভাইডেড বাই ε0। বা এইখান থেকে ই
ডট এ সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। ই ডট এ সমান আমরা কি জানি? ই ডট এ আপনি এই চেহারা অনেকবার দেখছেন, এই যে ই ডট এ, ই ডট এ সমান আপনি কি জানেন? ই ডট এ সমান আপনি জানেন হচ্ছে এইটা, এখানে বোঝায় হচ্ছে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ, এটা বোঝায় হচ্ছে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ। তাহলে খেয়াল করেন এই যে ছবিটা দেখতেছিলাম, এখানে যে ক্ষুদ্র স্ট্রিপটা কাটছি, মনে করেন এটা ক্ষুদ্র প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কেটে নিছি, তাহলে এই ক্ষেত্রফলের ভেক্টর কোন দিকে কাজ করবে? বাইরের দিকে। ক্ষেত্রফল ভেক্টর কোন দিকে কাজ করবে? বাইরের দিকে। তাহলে এখানে থিটার ভ্যালু কত? এখানে থিটার ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? ক্ষেত্রফল ভেক্টর যেদিকে কাজ করছে, ক্ষেত্রফল ভেক্টর যেদিকে কাজ করছে, আমার প্রাবল্য সেদিকে কাজ করছে। তো থিটার মান কত? থিটার মান হয়ে গেল 0 ডিগ্রি। তাইলে এইখানে আমি কি লিখতে পারবো? cos 0 ডিগ্রি সমান কি? cos 0 ডিগ্রি সমান হচ্ছে 1। তাইলে 1টাও আমার জাস্টিফাইড হয়ে গেল। তাহলে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে কি লেখা যাবে? এই সমীকরণটাকে লেখা যাবে পাই সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন। এইটাই বেসিক্যালি গাউসের সূত্র। গাউস সাহেব এইটাই বলে গেছেন যে কোনো একটা ক্ষেত্রফলের মোট চার্জের পরিমাণ, কোনো একটা আবদ্ধ তলের ক্ষেত্রফলের মোট চার্জের পরিমাণ, মোট চার্জ, গাউসের সূত্রে এটার কথাই বলা হয়েছে মোট চার্জ কিউ সমান সমান হচ্ছে এপসাইলন নট ইন্টু ফাই। ওরে বাবা, ফাই এর লাইন কত লম্বা হয়েছে! কিউ সমান সমান কি? কিউ সমান সমান হচ্ছে এপসাইলন নট ইন্টু ফাই। তাহলে এখান থেকে দেখেন আমরা কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র প্রমাণ করে ফেলছি। ই সমান 1/4πε0 কিউ বাই আর স্কয়ার, এইটারই আমরা দেখেন গাউসের সূত্র নিয়ে দাঁড় করাইছি। তো এইটা হচ্ছে এক ধরনের অ্যাপ্রোচ। তাহলে আমি বুঝলাম যে কুলম থেকে গাউসের সূত্রে যাওয়া যায়। আচ্ছা, এবার আসেন আরেকটা অ্যাপ্রোচ আমরা একটু দেখি, যে এবার আমরা গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র বানাইতে চাই। গাউসের সূত্র আপনার কাছে দেওয়া আছে, আপনি কি করতে চান? আপনি হচ্ছে কুলম্বের সূত্রটা বানাইতে চান। তো এই কাজটা করার জন্য সবাই একটু এইখানটায় আসেন, সবাই একটু এইখানটায় আসেন। আমরা ফ্লাক্স সমান কি জানি? ফ্লাক্স সমান আমরা জানি ই ডট এ, তার মানে কি ই এ কস থিটা। ফ্লাক্স সমান কি? ফ্লাক্স সমান হচ্ছে ই ডট এ বা ই এ কস থিটা। এখন এইখানটায় আমি আপনাকে একটু চিন্তা করার জন্য দিচ্ছি, এইখানটা একটু চিন্তা করার জন্য দিচ্ছি। কি চিন্তা করার জন্য দিচ্ছে ভাই, সেটা আগে আমরা একটু দেখি চিন্তাটা আমরা কোন জায়গা দিয়ে করব। আচ্ছা, চিন্তাটা আমরা এইখান থেকে করি। সেটা হচ্ছে কাজ ডব্লিউ সমান এফ ডট এস। আমরা জানি না সবাই কাজ ডব্লিউ সমান কি? কাজ ডব্লিউ সমান হচ্ছে এফ ডট এস, এটা আমাদের সবার জানা আছে। কাজ ডব্লিউ সমান হচ্ছে এফ ডট এস। এখন কাজকে আমরা অনেক সময় ইন্টিগ্রেশন করতে গেলে, পরিবর্তনশীল বল দ্বারা কাজ হিসাব করতে গেলে কাজকে আমরা এভাবেও লিখতে পারি, ডব্লিউ সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএস। ডব্লিউ সমান কি? ডব্লিউ সমান হচ্ছে এফ ডট ডিএস। এইটাও কাজের একটা এক্সপ্রেশন বুঝায়, এইটাও কাজের একটা এক্সপ্রেশন বুঝায়। ঠিক আছে, এফ ডট এস মানেও কৃতকাজ, আর যখন পরিবর্তনশীল বল হবে, বেসিক্যালি এইটা শুভ ভাই এই সামনে গেলেই 2-1 দিনের মধ্যেই পড়াবেন যে এইটা কি। এইটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজ, এইটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজ। আর এইটা কি? এইটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। বাট আলটিমেটলি দুইটাই কাজ বুঝাচ্ছে, পরিবর্তনশীল বল দ্বারা কাজ। বাট আলটিমেটলি দুইটাই কার সমীকরণ পাবো? দুইটাই হচ্ছে কাজের সমীকরণ। ও, পড়ানো হয়েছে, জোশ, লাভ ইউ, লাভ ইউ। গতকালকে পড়াইছে, তাহলে তো জীবন সুন্দর, আপনারা ভালো বুঝতে পারবেন। তাহলে জোশ জোশ, সেরা, শুভ ভাই একটা জোশ পাবলিক। তাহলে আমরা এই যে তড়িৎ ফ্লাক্স পাচ্ছি, এই তড়িৎ ফ্লাক্সকে আমি এইভাবেও লিখতে পারি যে ফ্লাক্স সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ, এখানে একটা গোল্লা দিব, তারপর লিখব ই ডট ডি এ। তো এইটা হচ্ছে ফ্লাক্সের নতুন আরেকটা চেহারা, যেই চেহারাটা আমরা এতক্ষণ দেখি নাই, আমাদের কাছে এই চেহারাটা এখন আসছে। কেন আমাদের এই জিনিসটা দরকার হয়েছে? ই ডট ডি এ, ই ডট ডি এ আমরা কেন আনছি? কারণ আমরা কি জানি, গাউসের সূত্র
যে কোনো আকার আকৃতির বস্তুর ক্ষেত্রে কাজে লাগবে। গাউসের সূত্র যে কোনো আকার আকৃতির বস্তুর ক্ষেত্রে কাজে লাগবে। তো এই যে ডিএ, ইন্টিগ্রেশন অফ ডিএ, এটার তাৎপর্য পরে বলতেছি, বাট ইন্টিগ্রেশন অফ ডিএ এইটা মানে কি? এইটা মানে হচ্ছে আসলে ক্লোজড এরিয়ার ক্ষেত্রফল। ক্লোজড এরিয়ার ক্ষেত্রফল, ক্লোজড এরিয়ার ক্ষেত্রফলকে আমরা এভাবে ইন্টিগ্রেশন অফ ডিএ দিয়ে লিখি। আচ্ছা, এই গোল্লা দেওয়ার কাহিনীতে একটু আসি। সাপোজ আপনি চিন্তা করেন আপনার একটা সুন্দর সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, এইটা হচ্ছে সেই ক্যালকুলেটরের ঢাকনা। এটা হচ্ছে ক্যালকুলেটরের ঢাকনা, ঠিক আছে? ক্যালকুলেটর কোথায় আমার? এই যে ক্যালকুলেটরের ঢাকনা, এই যে ক্যালকুলেটরের ঢাকনা। তো এই যে ক্যালকুলেটরের ঢাকনা আছে, এই ঢাকনাটার এই সারফেসটা ওপেন, খোলা, এই সারফেসটা ওপেন, খোলা, খোলা ক্ষেত্রফল। তো এই জায়গায় আমরা এটাকে বলি, এইটা হচ্ছে ওপেন এরিয়া, এটা হচ্ছে ওপেন এরিয়া। এখন এই ওপেন এরিয়ার বদলে আপনি চিন্তা করলেন আপনি একটা ফুটবল নিয়ে আসছেন, বা একটা টেনিস বল হইতে পারে, ফুটবল হইলে ব্যাপারটা সুন্দর। তো আপনি এটা ফুটবল নিয়ে আসছেন, তো ফুটবল ব্যাপারটা কিরকম? গোলক, ফুটবল ব্যাপারটা গোলক, ওই ক্ষেত্রফল কোনো কিছুর সাথে ওপেন না। ভাইয়া একটু কষ্ট না হলে আমাকে গুল্লাটা দত। ধরেন এই যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলটা এই সাইড দিয়ে ওপেন, এই সাইড দিয়ে ওপেন, এই সাইড দিয়ে ওপেন, এই সাইড দিয়ে ওপেন, ক্ষেত্রফল চতুর্দিকে ওপেন, ক্ষেত্রফল চতুর্দিকে ওপেন, খোলা, খোলা ক্ষেত্রফল। আর এই যে আমরা গোল্লাটা দেখতে পাচ্ছি, এই গোল্লাটার ক্ষেত্রফল, আলটিমেটলি আমরা কি নিয়ে কাজ করতেছি? আমাদের কাজ কিন্তু হচ্ছে ক্ষেত্রফল নিয়ে, ডিএ বা ডিএস, এটা দিয়ে আমরা ক্ষেত্রফল বুঝাই। এখন এই বস্তুটার ক্ষেত্রফল কত? এই ফুটবলটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে, এই গোলকটার সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা হচ্ছে 4πr²। তো এই যে পৃষ্ঠতল, এটা কিন্তু কোনো জায়গা দিয়ে খোলা না, তুমি কিন্তু এই ক্ষেত্রফলের ভিতর দিয়ে কোনো জায়গা দিয়ে পেনিট্রেট করতে পারবা না, যে এটাকে একটু দৈর্ঘ্যে বাড়াই, হবে না, এটাকে একটু ব্যাসার্ধে লম্বা করি, হবে না। কিন্তু এটার ক্ষেত্রে হবে, কারণ এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ওপেন এরিয়া। তো এইখানটায় এটা কি? এইখানটায় এইটা হচ্ছে একটা ক্লোজড এরিয়া, ক্লোজড এরিয়া। তো এই রকম চিহ্ন আমরা যখন দিব, এই রকম চিহ্ন আমরা যখন দিব, তখন আসলে আমরা এই চিহ্ন দ্বারা কি বুঝাই, বা এক্স্যাক্টলি এইটাই লিখি। এই চিহ্ন দ্বারা আমরা কি বুঝাই? এই চিহ্ন দ্বারা আমরা বুঝাই হচ্ছে আবদ্ধ তলের ক্ষেত্রফল। এই চিহ্ন দ্বারা আমরা কি বুঝাই? এই চিহ্ন দ্বারা আমরা বুঝাই হচ্ছে আবদ্ধ বা ক্লোজড, আবদ্ধ বা ক্লোজড তলের ক্ষেত্রফল, আবদ্ধ বা ক্লোজড তলের ক্ষেত্রফল। তো আবদ্ধ তলের ক্ষেত্রফলকে আমরা এইভাবে প্রকাশ করছি। সবুজ ইসলাম, সবুজ, সবুজ, এই রবিন, এই ক্লাসে তোর পছন্দের ছাত্রকে বল সবুজ ইসলাম, সবুজ ইসলাম, সবুজ, উই লাভ ইউ। এমনি মারবো একদম ধরে, ক্লাসের মধ্যে আবদার, আবদার দেখে বাঁচি না। মানে কত ভালো ভালো আবদার আছে, মানে আমি তো সারা জীবন টিচারদেরকে একটাই কথা বলছি, মানে ভাইয়া টিচার আর কি, আমরা তো কাইন্ড অফ একটু ভাইয়া টিচার। একটাই দাবি ছিল সারা জীবন আমার সকল ভাইয়া টিচারের কাছে, সেটা কি জানোস? ভাইয়া খাওয়ান, ভাইয়া অনেকক্ষণ পড়াইছেন, একটু খাওয়ান, যা খাওয়াবেন, চা, বিস্কিট, মুড়ির মোয়া, বার্গার, পেটিস, কাচ্চি বিরিয়ানি, ভাইয়া খাওয়ান, পেটটা এরকম হালকা করে চুলকায়, ভাইয়া খাওয়ান। এবং শকর আলহামদুলিল্লাহ আমি অনেক খাওয়া পাইছি। এবং মানে এখন তো অনলাইনের যুগ, আমরা অনলাইনেই পড়াচ্ছি, আপনাদের সাথে অফলাইনে দেখা হয় নাই। অফলাইনের স্টুডেন্টদেরকে আমি এখনো খাওয়াই, মানে এই কিছুদিন আগেও আমার কিছু অফলাইন স্টুডেন্টের সাথে দেখা হয়েছিল। আরে ভাই খাওয়া, আসেন। তো কি যে করেন না, এই যে আবদার, ভাইয়া আমার নামটা নেন। আরে নাম নিব যখন তুই এটা ক্রেডিটের কাজ করবি তখন নাম নিব। এই যে সাগর শাহজালাল শুরু করছে, দেখা হইলেই ট্রিট হবে,
কি বলছে জিমি ভাই? রিজিকের মালিক আল্লাহ, দেখা হইলেই ট্রিট হবে ইনশাল্লাহ। আলাদা নিয়ে চিন্তা করা লাগবে না, আসো আমরা গাউসের সূত্র পড়ি। তো এইখান থেকে এই যে গাউস নামছে এটি বাদ দাও, এটি দেখা লাগবে না। তো আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এই জিনিসটা প্রমাণ করতে চাই। আমরা প্রমাণ করতে চাই হচ্ছে গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র। তো গাউসের সূত্র থেকে মানে একটা যেহেতু হয়েছে আরেকটাও হবে, এটা আসলে বলে দেওয়ার কোনো অবকাশ রাখে না। তো এইখানে আমি ধরে নিলাম এই জায়গায় একটা প্লাস কিউ পরিমাণ চার্জ আছে। তো এই যে গোলকটা আছে এই গোলকের উপর আমি এই জায়গায় এরকম একটা ক্ষেত্রফল নিলাম। এই ক্ষেত্রফলের মান ধরে নিলাম ডি এ। তাহলে এই ক্ষেত্রফল ভেক্টর কোন দিকে কাজ করবে? ক্ষেত্রফল ভেক্টর কাজ করবে এই বরাবর। এবং প্রাবল্য কোন দিকে কাজ করবে? প্রাবল্য কাজ করবে এই বরাবর। এই হচ্ছে ই এর ডিরেকশন। তাইলে এখানে থিটার মান কত? থিটার মান 0 ডিগ্রি। এবং কস 0 ডিগ্রি সমান কত? তোমার ছোট ভাইও এটা জানে, কস 0 ডিগ্রি সমান হচ্ছে +1। তাহলে এমত অবস্থায় আমরা গাউসের সূত্র থেকে যে জিনিসটা লিখতে পারি, মাত্রই আমরা যেটা দেখে আসছি, ফ্লাক্স সমান সমান আমরা কি লিখতে পারবো? ফ্লাক্স সমান সমান আমরা লিখতে পারবো ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ডট ডি এ। ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ডট ডি এ। কেন? কারণ একটা আবদ্ধ ক্ষেত্রের মোট ক্ষেত্রফল আমরা চাই। আবদ্ধ ক্ষেত্র, আবদ্ধ ক্ষেত্র মানে কি? এই যে এই গোলকের চারপাশের আবদ্ধ ক্ষেত্র। বা একটা সিলিন্ডার পাইলে ভালো হইতো। আমি রুমের মধ্যে যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছি ওই সিলিন্ডারটা তুমি উঠানোর চিন্তাও করো না। আমি এখন এই সিলিন্ডার আলগায় ক্লাসে দাঁড়ায় থাকো না, দরকার নাই, বেশি সার্কাস্টিক হয়ে যাবে ক্লাসের শেষের দিকে। আচ্ছা, এ দিয়েও দিতে পারেন, এস ও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ক্ষেত্রফল আজকের ক্লাসে আমি অনেকবার বলছি, ক্ষেত্রফল আমরা এ দিয়েও দিতে পারি, এস দিয়েও দিতে পারি। তাহলে বা ফাই সমান সমান আমরা কি লিখতে পারবো? আমরা ইটাকে আমরা পরে বাইরে আনবো। আমরা আগে লিখবো ক্লোজড ইন্টিগ্রাল অফ ই ডি এ কজ 0 ডিগ্রি। বা এইখান থেকে ফাই সমান সমান ইটা বাইরে চলে আসবে, প্রাবল্য ক্লোজড ইন্টিগ্রাল অফ ডি এ কস 0 ডিগ্রির মান 1, সেটা লিখলাম না। বা এইখান থেকে লিখতে পারবো ফাই সমান সমান ই ইনটু, এবার ডি এর জায়গায় কি লিখবো? ডি এর জায়গায় লিখবো 4 পাই আর স্কোয়ার। এটা বুঝছেন কিনা? গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এটা যদি একটা গোলক হয় তাহলে এই গোলকের পৃষ্ঠতল, গোলকের পৃষ্ঠতল বা সারফেস এরিয়া কত? গোলকের পৃষ্ঠতল বা সারফেস এরিয়া হচ্ছে 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তো ই ডট ডি এ আমরা পাইলাম। সো এখান থেকে আমাদের একরকম হিসাব নিকাশ হয়েছে। এখন গাউসের সূত্র তোমাকে আবার এই জিনিসটাও বলছে। গাউসের সূত্র তোমাকে আবার কি বলছে? এটাকে আমরা রাখি একটা ইকুয়েশন দিয়ে, যে এখান থেকে দুই জিনিসপত্র আমরা পাইছি। এটা আমাদের এক ধরনের ফাইন্ডিংস হয়েছে। আবার কেন আমি গোল্লাটা ছাড়া পড়াইতেই পারতেছি না, কি একটা অবস্থা। আবার আবার আমরা কি লিখতে পারি? আবার আমরা লিখতে পারি হচ্ছে যে এই ফাই সমান সমান কি? ফাই সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। ফাই সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। তো এইটাও আরেকটা সম্পর্ক আছে। তো এই দুইটা সম্পর্ককে একসাথে করলে, দুইটাই তো ফাই এর ইকুয়েশন, তাইলে আমরা লিখতে পারবো ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই এপসাইলন নট। কিউ বাই এপসাইলন নট, দেখেন দাঁড়ায় গেছে জিনিস। বা এইখান থেকে ই সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। দ্যাট মিনস 1 বাই, আচ্ছা এটাকে নিচের লাইনে লিখি, বা এখান থেকে লেখা যায় ই সমান সমান হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাইলে এই যে চেহারাটা দেখতে পাচ্ছি এইটা বেসিক্যালি হচ্ছে কুলম্বের সূত্র। তো এইটা বেসিক্যালি কি? এটা বেসিক্যালি হচ্ছে কুলম্বের সূত্র 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। তাহলে আমরা দুই ধরনের ট্রান্সফরমেশনই দেখলাম। এই ধরনের ট্রান্সফরমেশনে সব ধরনের গোলক, আয়তাকার বস্তু, নিয়ত, সবকিছু হবে। ঠিক আছে? ক্ষেত্রফল, ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল, মানে এখানে এটা একটা ক্ষুদ্র অংশ কেটে নিছি, সম্পূর্ণ ক্ষেত্রফলের ভিতর থেকে একটা ক্ষুদ্র অংশ কেটে নিছি। ঠিক আছে? ইন্টিগ্রেশন যেভাবে দিই সেভাবে দিলে কি ভুল হতো? হ্যাঁ, ইন্টিগ্রেশন সেভাবে দিব না, কারণ আমরা বদ্ধ তলের ক্ষেত্রফল বের করতে চাইছি।
আমরা বদ্ধ তলের ক্ষেত্রফল, এই যে এখান থেকে আমরা কি বুঝেছি, এখান থেকে আমরা বুঝেছি বদ্ধ তল, তো এটা দিয়ে আমরা কি বুঝাই, আবদ্ধ তলের ক্ষেত্রফল, এখান থেকে আমরা বুঝি আবদ্ধ তলের ক্ষেত্রফল। আচ্ছা, তো গাউসের সূত্রে দেখো খুবই প্রথাগত কথাবার্তা বলছে, একেবারেই এই সংজ্ঞা আমার পছন্দ না, কিন্তু কিছু করার নাই, মোস্ট প্রবাবলি বইতে এটাই লিখে দেওয়া আছে, আমাদের স্লাইডেও এটা আছে। গাউসের সূত্র, কোন তড়িৎ ক্ষেত্রের কোন বদ্ধ কল্পিত তলের, কোন বদ্ধ কল্পিত তল যেটাকে গাউসীয় তল বলা হয়, তড়িৎ ফ্লাক্সের, তড়িৎ ফ্লাক্সের, তো এই হচ্ছে তড়িৎ ফ্লাক্স, এপসাইলন গুণ, তড়িৎ ফ্লাক্সের এপসাইলন গুণ হবে ওই তল দ্বারা আবদ্ধ মোট তড়িৎ আধানের সমান। দ্যাট মিনস হচ্ছে কিউ সমান এপসাইলন নট পাই, বা এখান থেকে পাই সমান সমান হচ্ছে, পাই সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন। তো এইটাই হচ্ছে আমাদের গাউস সাহেবের সূত্র, এইটাই হচ্ছে আমাদের গাউস সাহেবের সূত্র, বুঝতে পারছেন? ওকে, ওকে ফাইন। তো এই হচ্ছে গাউস সাহেবের সূত্র। তো এখান থেকে আপনাকে ওই জিনিসপত্রই বুঝাই দেওয়া হয়েছে যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সাথে লম্ব বরাবর ক্ষেত্রফল ভেক্টর কাজ করে, প্রাবল্যের সাথে ওর একটা অ্যাঙ্গেল থাকে, তো এই জন্য বেসিক্যালি ওই আমাদের এই সূত্রটার কাছে আসতে হয়। কোন সূত্রটার কাছে আসতে হয়? আমাদের আসতে হয় হচ্ছে এই যে ই ডট ডিএ করে এখান থেকে ক্ষেত্রফলের মানটা বাইর করা লাগে। আচ্ছা, এখন তিনটা কেস আছে, এই তিনটা কেসের, এইটাকে আমি বলি হচ্ছে কেস নাম্বার 1, এইটাকে আমি বললাম হচ্ছে কেস নাম্বার 2, এইটাকে আমি বললাম হচ্ছে কেস নাম্বার 3। তো এই তিনটা কেসের জন্য তিনটা সূত্র আছে। তাইলে কেস নাম্বার 1 কার জন্য একটু খেয়াল করি, অসীম দৈর্ঘ্যের সরল সুষম আহিত দণ্ডের ক্ষেত্রে, বোল্ড করা যাচ্ছে না, অসীম দৈর্ঘ্যের, অসীম দৈর্ঘ্যের সরল সুষম আহিত দণ্ডের জন্য এর নিকটে তড়িৎ ক্ষেত্র বা প্রাবল্য। তো এই তড়িৎ ক্ষেত্র বা প্রাবল্য সমান কি আসে? তড়িৎ ক্ষেত্র বা প্রাবল্য সমান আসে 1/2 পাই এপসাইলন নট ইন্টু ল্যামডা বাই আর, 1/2 পাই এপসাইলন নট ল্যামডা বাই আর। আর মানে হচ্ছে দণ্ড থেকে, দণ্ড থেকে তলের দূরত্ব, দণ্ড থেকে তলের দূরত্ব, যেটাকে চাইলে আপনি মনে মনে ব্যাসার্ধও ধরতে পারেন, যেটাকে আপনি মনে মনে চাইলে ব্যাসার্ধও চিন্তা করতে পারবেন, মনে মনে ব্যাসার্ধও চিন্তা করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ল্যামডাটা কি? ল্যামডাটা এখানে মজা, ল্যামডাটা হচ্ছে একক দৈর্ঘ্যে চার্জ। ল্যামডা দিয়ে কি বুঝাই? ল্যামডা দিয়ে বুঝাই একক দৈর্ঘ্যে চার্জ, এবং ল্যামডা সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই এল। এল হচ্ছে যতটুকু দৈর্ঘ্য চিন্তা করা হচ্ছে, বা এত কিছু দরকারই নেই, এল হচ্ছে কি? এল হচ্ছে দৈর্ঘ্য। তাহলে একটা লম্বা সুষম দণ্ড যদি থাকে, একটা লম্বা সুষম দণ্ড যদি থাকে, তাইলে লম্বা সুষম দণ্ডের জন্য, সুষম দণ্ডের জন্য আপনি কিন্তু কুলম্বের সূত্র ব্যবহার করা যাবে না। লম্বা দণ্ডের ক্ষেত্রে কুলম্বের সূত্র কাজে লাগবে না। কুলম্বের সূত্র শুধু কার জন্য? বিন্দু চার্জ। কুলম্বের সূত্র শুধু বিন্দু চার্জ। তাইলে লম্বা সুষম আহিত দণ্ডের জন্য তড়িৎ ক্ষেত্র সমান কি? 1/4 পাই এপসাইলন নট ল্যামডা বাই আর, যেখানে ল্যামডা হচ্ছে একক দৈর্ঘ্যে চার্জ, কিউ ডিভাইডেড বাই এল। আমরা অঙ্ক করব সামনে গিয়ে, একটা দুটো অঙ্ক আমরা করব। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি অসীম বিস্তৃতির, অসীম বিস্তৃতির চার্জিত অপরিবাহী পাতের নিকটে। তাহলে কি বলছে? একটা অসীম বিস্তৃতি আছে চার্জিত অপরিবাহী পাতের নিকটে, তখন প্রাবল্য সমান কি আসবে? ই সমান এপসাইলন, সরি, পাই ডিভাইডেড সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। যেখানে সিগমাটা কি? সিগমাটা হচ্ছে একক ক্ষেত্রফলে চার্জ, একক ক্ষেত্রফলে চার্জ, যেটাকে আমরা সিগমা দিয়ে লিখি। সিগমা সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ। এটা কার জন্য? এইটা হচ্ছে অপরিবাহী পাতের জন্য। দেখেন বাবু, আমি সূত্রগুলা প্রমাণ করি নাই, এই সূত্রগুলা আমাদের বইতে খুব সুন্দর প্রমাণ দেওয়া আছে, আপনারা বইতে দেখেন। যদি না পারেন
আমি এক দুইটা সূত্র লাগলে প্রমাণ করে ভিডিওর রেকর্ডের আকারে আমাদের অ্যাপে দিয়ে দিব। বাট তার আগে আমি বলবো একটু বইতে দেখেন, একটু বইতে দেখে আসেন, তাইলে আমি যদি ভিডিও রেকর্ডটা দেইও তাইলে সেটা বোঝা আপনার জন্য সহজ হবে। তো এই তিনটা কেসের আমি সূত্রগুলো জাস্ট তোমাকে দেখাই দিচ্ছি। আর এটা হচ্ছে কেস নাম্বার 3, এটা হচ্ছে ধারকের জন্য, দুটি চার্জিত সমান্তরাল পাতের মাঝে। তো সহজ বাংলা কথায় এটারে আপনি এইভাবেও মনে রাখতে পারেন, ধারকের জন্য সমান্তরাল পাথ ধারক। তাহলে সমান্তরাল পাথ ধারকের জন্য ই সমান হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট, এবং এই জায়গায়ও সিগমার পরিচয় এখানে যেটা দেখছি, সিগমার পরিচয় এখানে যেটা দেখছি ওখানেও সেইটা, সিগমার পরিচয় এখানে যেটা দেখছি ওখানেও সেইটা, কন্ট্রোল ভি মেরে দেই। এই হচ্ছে একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে চার্জ হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ, একক ক্ষেত্রফলে চার্জ হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ। ওকে, বৈদ্যুতিক ফ্লাক্সের একক, দুই তিনটা এমসিকিউ একটু টানা সলভ করে চলে যাই। বৈদ্যুতিক ফ্লাক্সের একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কুলম বৈদ্যুতিক ফ্লাক্সের একক। আচ্ছা, এরপরে কি বলছে, কোন তল দ্বারা, আল্লাহ, কোন তল দ্বারা আবদ্ধকৃত 2 একক চার্জের কিউ এর মান দেওয়া আছে, শূন্য স্থানে বৈদ্যুতিক ফ্লাক্স কত হবে? তাহলে ফাই সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন, অথবা কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 2 কুলম্ব, 2 কুলম্বই ধরে নেই, বা 2 কুলম্ব ধরার দরকার নাই, শুধু 2 ধরলেই হবে। তাহলে 2 ডিভাইডেড বাই এপসাইলন, আরে অঙ্কই তো করা লাগলো না, তাহলে 2 ডিভাইডেড বাই এপসাইলন, এইটাই হচ্ছে 2 ডিভাইডেড বাই এপসাইলন, এই হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্স 2 ডিভাইডেড বাই এপসাইলন। আচ্ছা, এই অঙ্কটা মজার, এই অঙ্কটা মজার, আসেন আমরা একটু মজা করে অঙ্কটা করি, লাস্ট ম্যাথ আমরা দেখব। তো কি বলা হয়েছে একটু মনোযোগ দেই, আমাদের ক্লাস শেষ প্রায়, লক্ষ্মী সোনা বাচ্চা, ক্লাসের দেরি আছে। 10 মিটার লম্বা, এই জায়গায় দেওয়া আছে এল এর মান, পরিবাহী দণ্ড 2 মাইক্রোকুলম, তাইলে কিউ এর মান দেওয়া আছে 2 ইন্টু 10⁻⁻6 কুলম ধারণ করে, দণ্ড থেকে 3 সেন্টিমিটার দূরে আর এর মান দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করো। তো এখানে কি রকম দণ্ড দেওয়া আছে? লম্বা পরিবাহী দণ্ড। কিরকম দণ্ড দেওয়া আছে? লম্বা পরিবাহী দণ্ড। এখন আপনার কাছে মনে হইতে পারে যে ভাইয়া আপনি যে সূত্র দেখাইছেন এইটা তো অপরিবাহী পাতের জন্য, কি লেখা আছে? এটা অপরিবাহী পাতের জন্য। তো মজার কথাটা হচ্ছে, যদি পাতলা পাত বলে, যদি আপনাকে বলে পাতলা পাত বা থিন শীট, পাতলা পাতের একদম ভালো ইংরেজিটা হচ্ছে থিন শীট। তো পাতলা পাতের কথা বললে পরিবাহী এবং অপরিবাহী, পরিবাহী এন্ড অপরিবাহী, যদি পাতলা পাতের কথা বলে তাহলে পরিবাহী এন্ড অপরিবাহী, ইন বোথ কেস আমার সূত্র হচ্ছে ই সমান সমান সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। পাতলা পাতের কথা যদি বলে, পরিবাহী অপরিবাহী এটা তোমার কোশ্চেনে বলে দেওয়া থাকবে। তো পাতলা পাত তিন শীটের কথা যদি বলে তাহলে পরিবাহী অপরিবাহী উভয়ের জন্যই সূত্র হচ্ছে ই সমান সিগমা বাই 2 এপসাইলন নট। আচ্ছা, তোমরা আমাকে বলো, এই যে 370 জন ব্রিলিয়েন্ট মানুষ আছো, আমাকে একজন জিজ্ঞেস করছে এপসাইলন নট সমান কি? আজকে ধরে নিলাম ও ক্লাস 9-10-এ কিচ্ছু পড়ে নাই, ক্লাস 9-10-এ ও স্থির তড়িৎ পড়ে নাই, ও কিচ্ছু পড়ে নাই, ও জিজ্ঞেস করছে এপসাইলন সমান কি? তোমরাই ওকে বলো, নাম বলবো না, নাম বললে মান সম্মান থাকবে না। এটা হচ্ছে শূন্যস্থানের ভেদন যোগ্যতা স্যার, শূন্যস্থানের ভেদন যোগ্যতা। এত সহজ জিনিস ভুলে গেলে কেমনে হবে? হ্যাঁ, শেষ শেষ, ছুটি। তাহলে এখান থেকে আমরা কি চাই? এখান থেকে আমরা তড়িৎ ক্ষেত্রের মান চাই। তাইলে ই সমান সমান আসবে 1/2 পাই এপসাইলন নট, সরি 1/2 পাই এপসাইলন নট না, কি সূত্র কি ছিল মুখস্থ থাকে না। তো এটার জন্য 1/2 পাই এপসাইলন নট ল্যামডা বাই আর, ঠিকই তো ছিল। 1/2 পাই এপসাইলন নট ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই আর। ল্যামডা সমান কি আসবে খেয়াল করো, ল্যামডা সমান আসবে কিউ ডিভাইডেড বাই এল। তাইলে কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 2 ইন্টু 10⁻⁻6, এল এর মান হচ্ছে 10, দ্যাট মিনস 2 ইন্টু 10⁻⁻7
কুলম্ব পার মিটার। আচ্ছা, সবকিছু মান বসাই দিই আমরা, বা এইখান থেকে ই সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416 ইন্টু 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ইন্টু ল্যামডার ভ্যালু কত পাইছি? ল্যামডার ভ্যালু পাইছি 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7। আর এর মান কত পাইছি? আর এর মান হচ্ছে 0.03 মিটার। তো আর এর মান পাইছি আমি 0.03 মিটার। এইটা ক্যালকুলেশন মারলে আমাদের অ্যান্সার হয়ে যাওয়ার কথা। দেখি কি হয়। 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ডিভাইডেড বাই 0.03 ডিভাইড বাই 2 বাই 3.1416 বাই 8.854 বাই 10 টু দি পাওয়ার -12 করলে আসে হচ্ছে 1.19 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার কুলম। তো 1.19, তো এই যে 1.19টা আছে, এইটারে চাইলে আমি লিখতে পারি হচ্ছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার কুলম। তার মানে অ্যান্সার হচ্ছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার কুলম। গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনারা যে আসলে মাথা ঠান্ডা করে বসে এতটা সময় ধরে ফ্লাক্স বোঝার চেষ্টা করছেন, গাউসের সূত্র বোঝার চেষ্টা করছেন, থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ অল, লাভ ইউ শিশির, মিরাজ, জয়শ্রী, উম্মে হাবিবা, জাকিয়া সুলতানা, আরবি হরফে লেখা নাম, তাইমা, নুজহাত, মিরাজ এন্ড এভরিওয়ান এলস। ঠিক আছে, তো 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এইটাই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের মান। দুইটা অঙ্ক আছে, সহজ দুটা অঙ্ক, সহজ দুইটা অঙ্ক। এই একটি অঙ্ক রয়েছে লম্বা সরু দণ্ডের জন্য, আরেকটি অঙ্ক রয়েছে এইটা ফ্লাক্সের সরাসরি সূত্র দিয়েই চলে আসবে। দুইটা অঙ্ক প্র্যাকটিস করেন, এই দুইটা অঙ্ক প্র্যাকটিস করেন, ঠিক আছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মনে রাখেন একজন টিচার, একজন মেন্টর, একজন গাইড, ভাইয়া, ফিলোসফার, যাই হোক, তোমাকে রাস্তা দেখায় দিতে পারবে, তোমাকে তোমার মনের দুয়ার খোলার রাস্তাটা দেখায় দিতে পারবে। সেই রাস্তাটায় চলতে তোমাকেই হবে, রাস্তাটায় চলতে আপনাকেই হবে। সো ব্যাপারটা এরকম চিন্তা করেন যে ভাইয়া যদি আপনাকে 1.5 ঘন্টা ধরে বা 1 ঘন্টা 40 মিনিট ধরে আপনাকে গাউসের সূত্র পড়ায় বা তড়িৎ ফ্লাক্স পড়ায়, আপনারও এইটার পেছনে মিনিমাম 2-3 ঘন্টা সময় দিতে হবে। তো গাউস ল পড়েন, ফ্লাক্সের পরিমাণ, বলরেখার ঘনত্ব, এই জিনিসপত্র গুলা ঠিকঠাক মতো জানলেই চলবে। থ্যাংক ইউ বাচ্চা লোক, লাভ ইউ। এই যে গরিব, এই যে আমি এখন তোর নামটা নিব, তোর নাম হচ্ছে গরিব বাইজিদ, গরিব বাইজিদ। আমি কিন্তু এই আকামটা করবো যে যারাই হচ্ছে এইরকম ক্লাসের মধ্যে নাম নেন রব তুলবে, ওদের নামের শুরুতে একটা গরিব উপাধি লাগাই দিব। এই গরিব রবিন, দুষ্টুমি করে না। লাভ ইউ সো মাচ। হ্যাঁ, আগের রেকর্ডেড ক্লাসগুলা করেন, তাইলে ইনশাল্লাহ ঠিকঠাক মতো বুঝবেন। কোনো কিছু না বুঝলে গ্রুপে আমাকে নক দিয়ে জিজ্ঞেস করেন। থ্যাংক ইউ জুবাইর ভাই, থ্যাংক ইউ। এই যে গরিব শাহিদুর রহমান, গরিব শাহিদুর রহমান, এরকম করবো কিন্তু, খুব খুব দুষ্টামি করবো। লাভ ইউ, আসসালামু আলাইকুম। আমাদের স্টুডিওর অন্য টিচার দাঁড়ায় আছে ঢুকবে করে, আমি এখানে দাঁড়ায় তোদের সাথে গল্প করতেছি। লাভ ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাস বলে দিচ্ছি, স্থির তড়িতের আমরা 5টা ক্লাস করে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে ধারক, ধারকের সমবায়, সঞ্চিত চার্জ, সঞ্চিত শক্তি, এই সমস্ত জিনিসপত্র। ঠিক আছে, লাভ ইউ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, আল্লাহ হাফেজ।